জি স্যার। 95% অ্যাক্টিং করে করেছে শুল্কের মধ্যে। তাহলে এটা কিন্তু এক ধরনের লিবারালাইজেশন, যে ক্রস বর্ডার ট্রেডের ক্ষেত্রে একটা সুযোগ করে দিয়েছে। হ্যাঁ, তারপরে ধরেন আমাদের সাথে এই যে ভুটানের মধ্যে কিছুদিন আগে একটা চুক্তি হয়েছে, হ্যাঁ, কিছু জিনিস বিক্রি করার জন্য। তারপরে মালদ্বীপ আমাদের দেশের মাটি কিনতে চায়, হ্যাঁ, আমাদের খনিজ মাটি কিনতে চায়, এরকম অনেক কিছু আছে। তো এইগুলো কিন্তু উইন সিচুয়েশন তৈরি করার জন্য এগুলো করা। তো যখনই আপনি এখানে গ্লোবালাইজ মানে এটাকে যদি করতে চান, ওই লিবারালাইজেশন করলে তখন কি গ্লোবালাইজেশনটা আরো ইনক্রিজ করতে থাকে। ইনক্রিজিং এন্ড এক্সপেনশন অফ টেকনোলজি, টেকনোলজি যত দ্রুত প্রসার হচ্ছে, যেটা আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম, যে এত দ্রুত টেকনোলজি চেঞ্জ হচ্ছে, নট অনলি দ্যাট, এটা কি ডিফিউজ হচ্ছে, দ্রুত কি হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে সারা পৃথিবীতে। এবং এই যে ছড়িয়ে যাওয়ার পিছনে ডেফিনেটলি আপনি যত দ্রুত ছড়াবে, তার মানে কি আপনার গ্লোবালাইজেশনটা কি হবে, এক্সেলারেট করবে। আপনি সহজেই এখন ধরেন আপনি একটা মোবাইল নিয়ে আপনার মানে চোখ থেকে 6 ইঞ্চি দূরে রেখে আপনি দেখতে পাচ্ছেন যে পৃথিবীতে কোথায় কি ঘটতেছে, ইউটিউবে দেখতে পাচ্ছেন কিভাবে কি বিজনেস হচ্ছে, কোন প্রোডাক্টটা তৈরি হচ্ছে। তা আপনার যখন একটা ডিমান্ড তৈরি হচ্ছে, আপনি তখন সেটা কি করছেন, ইম্পোর্ট করার চেষ্টা করছেন। এখন বাংলাদেশে যদি না থাকে, আপনি অ্যামাজনের মাধ্যমে ইম্পোর্ট করার চেষ্টা করছেন, দালালের মাধ্যমে আপনি ইম্পোর্ট করার চেষ্টা করছেন, তাই না? বিভিন্ন জিনিসের মাধ্যমে আপনি ইম্পোর্ট করার চেষ্টা, তার মানে কি অনেক সহজ হয়ে গেছে। টেকনোলজির কারণে কিন্তু গ্লোবালাইজেশনটা কি হচ্ছে, আরো বেশি ইজি হচ্ছে, অ্যাক্সেলারেট হচ্ছে। ডেভেলপমেন্ট অফ সার্ভিসেস দ্যাট সাপোর্ট ইন্টারন্যাশনাল বিজনেস, অনেক ধরনের সার্ভিস তৈরি হয়েছে, যে সার্ভিসটা কি করছে, ইন্টারন্যাশনাল বিজনেসকে সাপোর্ট করার জন্য সহযোগিতা করছে। অর্থাৎ ইন্টারন্যাশনাল বিজনেসকে অ্যাসেস করার জন্য ওইটার বেসিক কিছু মানে সার্ভিস প্রোভাইডার তৈরি হয়েছে। তো হয়েছে না, কনসালটেন্সি ফার্ম আছে অনেক, ইন্টারন্যাশনাল কনসালটেন্সি ফার্ম আছে বা কনসালটেন্সি ফার্ম আছে, যারা কিনা এই কাজগুলো করে। অথবা ধরেন এই টাকা পয়সা লেনদেনের জন্য বিভিন্ন আপনার ইয়ে তৈরি করছে, কি বলে সার্ভিস বেসড কিছু কি বলে কোম্পানি তৈরি করছে, বা ধরেন প্রোডাক্ট শিপমেন্টের জন্য, হ্যাঁ, এইগুলো কি করছে, ইন্টারন্যাশনাল বিজনেসকে প্রভাবিত করার জন্য, আপনার এক্সপ্লোর করার জন্য তারা বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করছে। তাহলে এইটা যখন করছে, তখন আলটিমেটলি গ্লোবালাইজেশন ইনক্রিজ করছে। গ্রোইং কনজিউমার প্রেসার, কনজিউমারদের প্রেসার বাড়ছে। একটা সময় দেখা যেত যে আমাদের দেশের মেয়েরা আপনার খুব বেশি মানে কি বলে ডাইভার্সিফাইড পোশাক পরতো না, হ্যাঁ, আপনি যদি 1952 সালের ছবি দেখেন, বাসার ছবি দেখবেন যে মেয়েদের পোশাক কি সব শাড়ি, সবাই শাড়ি পরে আছে, অথবা সালোয়ার কামিজ। এখন দেখেন পোশাকের কত ধরন, পোশাকের শেষ নেই। আচ্ছা, আগে কসমেটিক বলতে কি বোঝাতো? আগে কসমেটিক বলতে বোঝাতো হচ্ছে হয়তো বা লিপস্টিক, কাজল, ঠিক আছে, টি, এই ছিল আপনার কসমেটিক্স। কসমেটিক্সের এখন কসমেটিক্সের আইটেমের শেষ নেই। তাহলে এই যে প্রেসার, কনজিউমারদের ডিমান্ড বাড়ছে, কনজিউমারদের ডিমান্ড বাড়ছে, এই প্রেসার। এবং আপনি জানেন আমাদের দেশে সবচেয়ে বেশি ইম্পোর্ট হয় কসমেটিক্স, আমাদের দেশ থেকে ডলার সবচেয়ে বেশি চলে যায় কসমেটিক্সের কারণে, কসমেটিক্সটা ইম্পোর্ট করা হয়, আর নকল কসমেটিক্স তৈরি করা হয় চিনিজিরাতে। ওকে, সো যারা কসমেটিক্স ব্যবহার করেন সাবধান থাকবেন, আপনারা আসলটা কিনছেন না নকলটা কিনছেন বুঝতে পারবেন। এতে অনেক ধরনের ডিজিজ হয়, স্কিন রিলেটেড ডিজিজ হয়। তো এই যে আমি যেটা বলতে চাচ্ছি, যে কনজিউমারদের প্রেসারের কারণে আমার কিন্তু গ্লোবালাইজেশনটা কি হচ্ছে, ইনক্রিজ করছে। ইনক্রিজ গ্লোবাল কম্পিটিশন, গ্লোবালি কম্পিট করছে। যে কোনো বিজনেস দেখা যাচ্ছে এখন তারা ন্যাশনাল লেভেলে করার পরে আবার কি করছে, গ্লোবাল লেভেলে তারা কম্পিট করার চেষ্টা করছে। যখন গ্লোবাল লেভেলে কম্পিট করার চেষ্টা করে, তখন গ্লোবালাইজেশনটা ইনক্রিজ করছে। চেঞ্জিং পলিটিক্যাল সিচুয়েশন, পলিটিক্যাল সিচুয়েশন এটা তো অবশ্যই ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট। পৃথিবীতে দেখা যাচ্ছে যে পলিটিক্যাল সিচুয়েশনের কারণে বিভিন্ন ধরনের যে সাফটা নাফটা এগুলো অনেক কিছু আছে। এখন ধরেন ব্রেক্সিটের কারণে ব্রিটেন কি লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে, এটা হয়তো সময় বলে দেবে। তবে আপাতত ক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে ব্রেক্সিটের কারণে ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি। ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলো অনেক কিছুতেই ইউকেতে অথবা ছাড় না দেয়, তাদের ক্ষতি হতে পারে। পলিটিক্যাল সিচুয়েশনের কারণে কিন্তু গ্লোবালাইজেশন ইনক্রিজ করতে পারে, আবার গ্লোবালাইজেশনের পরিমাণটা কমে আসতে পারে। and expanded cross national cooperation, আপনার ক্রস ন্যাশনাল কোঅপারেশন যদি বাড়ে। শুনতে পাচ্ছেন? জি স্যার।
Yes, sir. তাহলে গ্লোবালাইজেশন ইনক্রিজের কারণগুলো কি বোঝা গেছে, ফ্যাক্টরস গুলো কি বোঝা গেছে যে কেন গ্লোবালাইজেশন এভাবে ইনক্রিজ করছে? Yes, sir. Yes, sir. আর যেহেতু গ্লোবালাইজেশনটা ইনক্রিজ করছে তাহলে গ্লোবালি আমাদের কম্পিট করতে হবে। দ্য রোল অফ টেকনোলজি সিন্স দ্য এন্ড অফ ওয়ার্ল্ড ওয়ার টু দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন অ্যাডভান্সেস ইন কমিউনিকেশন, ইনফরমেশন প্রসেসিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন টেকনোলজি। মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে টেকনোলজিতে যে পরিবর্তন আসছে তার মধ্যে তিনটা জায়গায় খুব বেশি পরিবর্তন আসছে। একটা হচ্ছে কমিউনিকেশন, যেটা আমি লাস্ট ক্লাসে বলেছি যে আপনার পায়রা থেকে এখন কোথায় চলে আসছে, হ্যাঁ, কবুতরের মাধ্যমে ইনফরমেশন পাঠানো থেকে এখন কোথায় চলে আসছে। সো কমিউনিকেশন, ইনফরমেশন প্রসেসিং, ইনফরমেশনটা কিভাবে প্রসেস করা যায়, আপডেট করা যায়, আপনি সহজে কিভাবে একজনের ইনফরমেশন সব পেয়ে যেতে পারবেন, হ্যাঁ, এনআইডি কার্ডের নাম্বার দিয়ে এন্টার দিলে আপনার ডিটেইলস চলে আসবে সার্ভারে, তাই না? এটা ছিল আগে? ছিল না। ট্রান্সপোর্টেশন টেকনোলজি, ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কত উন্নত টেকনোলজি চলে আসছে, কত সহজে আমরা এখন যাতায়াত করতে পারছি। একটা মিনিট। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, ক্লাসে আছি, ক্লাসে আছি। জি আমি আর 10 মিনিট আগে শুনি। জি একটু বলেন। জি কয়জনের? 15 জন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা তাহলে আমরা যেহেতু ওই ওটার মধ্যে রাখতে পারি, চাইলে ওটার মধ্যে রাখতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই আচ্ছা আচ্ছা। ন্যাশনাল যে আপনার মানে কি বলে সার্বভৌমত্বের উপর কিন্তু একটা হুমকি থাকে। আপনি বেশি গ্লোবালাইজেশনের ফলে হ্যাঁ যে কোনো দেশের সার্বভৌমত্বের উপরে কিন্তু একটা ধরনের হুমকি চলে আসে। সো এটা কিন্তু এক ধরনের থ্রেট গ্লোবালাইজেশনের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে যে গ্রোথ অ্যান্ড এনভায়রনমেন্টাল স্ট্রেস। আপনি গ্লোবালাইজেশনের কথা বলছেন, গ্লোবালাইজেশনের ফলে আরেকটা হচ্ছে যে এনভায়রনমেন্টের উপরে কিন্তু এক ধরনের নেগেটিভ স্ট্রেস পড়ে। এনভায়রনমেন্টের উপরে একটা নেগেটিভ স্ট্রেস পড়ে এবং যে গ্রোথের যে একটা কম্পিটিশন চলে, এই গ্রোথ কম্পিটিশনের জন্য দেখা যায় যে আপনি বেশি বেশি করে সার ইউজ করবেন। বেশি বেশি করে সার ইউজ করলে মাটির ক্ষতি হয়, ঠিক আছে, মাটির ক্ষতি হচ্ছে। এবং আপনি গ্লোবালাইজেশনের ফলে দেখা যাচ্ছে যে আপনি আপনার কনজাম্পশন বেড়ে যাচ্ছে। কনজাম্পশন এখন সব ধরনের কনজাম্পশন যখন বাড়বে আলটিমেটলি ওয়েস্টেজও বাড়বে এবং সেখানে এক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট আসবে এনভায়রনমেন্টে। আপনার এই যে আমরা যত বেশি ধরেন কমিউনিকেশনের ক্ষেত্রে অর্থাৎ ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে গাড়ি ইউজ করবো তত বেশি তেল খরচ হবে। তেল খরচ মানে হচ্ছে পলিউশন, হ্যাঁ, তার মানে কি এনভায়রনমেন্টে এয়ার পলিউশন হচ্ছে। হ্যাঁ, তারপর ইন্ডাস্ট্রি, বড় বড় ইন্ডাস্ট্রি, যত বেশি প্রোডাক্ট আমরা বেশি বেশি করে বিভিন্ন দেশে যখন পাঠানোর জন্য করবো, তার মানে কি ইন্ডাস্ট্রি আমাদের ইউজ করতে হবে। ইন্ডাস্ট্রির জন্য পাওয়ার লাগবে এবং ইন্ডাস্ট্রি থেকে অনেক ধরনের ইন্ডাস্ট্রিয়াল ডাস্ট তৈরি হয়, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন তৈরি হয়, যে পলিউশনটা আমাদের এয়ারের জন্য ক্ষতিকর, আমাদের সয়েলের জন্য ক্ষতিকর, আমাদের ওয়াটারের জন্য ক্ষতিকর। এবং এগুলো কিন্তু হচ্ছে, রাইট। এবং আপনারা জানেন পৃথিবীর ডেভেলপ কান্ট্রিগুলো যেটা করে, তাদের যে বিভিন্ন মানে ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্টেজ আছে, হ্যাঁ, এবং তাদের যে বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট অথবা পারমাণবিক চুল্লির যে ওয়েস্টেজ গুলো আছে, তারা সেগুলো কি করে বিভিন্ন সাগরে গিয়ে তারা ডাম্পিং করছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বঙ্গোপসাগরের আমাদের সীমানার কাছাকাছি এনে তারা ডাম্পিং করছে, যেটা কিনা সেই সমুদ্রে যেসব প্রাণী আছে প্রাণী জগতের জন্য ক্ষতিকর, হুমকি স্বরূপ। এবং এট দ্য সেম টাইম আপনার আলটিমেটলি যে এয়ার বলেন, সয়েল বলেন, সবগুলোর জন্যই ক্ষতিকর। সো এই গ্লোবালাইজেশনের ফলে আমরা যতই বলি যে গ্লোবালাইজেশনের ফলে অনেক উপকার আছে, কিন্তু এনভায়রনমেন্টের উপরে কিন্তু নেগেটিভ একটা ইম্প্যাক্ট তৈরি হচ্ছেই, রাইট। আর একটা হচ্ছে কি গ্রোয়িং ইনকাম ইনইকুয়ালিটি। গ্রোয়িং ইনকাম ইনইকুয়ালিটি মানে কি? গ্লোবালাইজেশনের ফলে আরেকটা যেটা হয় যে যারা ধনী তারা দেখা যাচ্ছে হয়তো আরো ধনী হচ্ছে, গরিবরা হয়তো আবার গরিব হচ্ছে, আরো বেশি হতে পারে। এটা একটা কারণ হচ্ছে, এটা তখনই হবে যখন ইনইকুয়ালিটি তৈরি হবে। ইনইকুয়ালিটি তৈরি হবে কি হবে? অর্থাৎ
আমাদের সাথে ধরেন ভারতের একটা গ্যাপ আছে, বিশাল একটা গ্যাপ আছে, ট্রেড গ্যাপ বলে, ঠিক আছে? অর্থাৎ আমরা যে বায়োলেটারাল যে বিজনেস করছি এখানে এক ধরনের গ্যাপ তৈরি হচ্ছে, আর আমরা যে পরিমাণ এক্সপোর্ট করছি তার থেকে অনেক বেশি ইম্পোর্ট করছি, তাহলে এখানে আমাদের একটা ইম্পোর্ট এক্সপোর্ট একটা গ্যাপ তৈরি হচ্ছে। এরকম গ্যাপ হইলে আমাদের জন্য সমস্যা। ইনইকুয়ালিটি বেশি হওয়া যাবে না। আপনি সমানে সমানে যখন ব্যবসা করবেন তখন ভালো, কিন্তু যদি এরকম হয় যে আমি ইম্পোর্টই করে যাচ্ছি কিন্তু এক্সপোর্ট করার সুযোগ আমি পাচ্ছি না, আমার কোনো জিনিস নিচ্ছে না, আমি ভারতীয় সব চ্যানেল দেখতে পারবো কিন্তু আমার কোনো চ্যানেল তারা দেখবে না, এরকম যদি অবস্থা হয় তাহলে কিন্তু সেটা ক্ষতিকর। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে গ্রোয়িং ইনকাম ইনইকুয়ালিটি এটা হয় তখনই, যেমন ধরেন পেঁয়াজের ক্ষেত্রে আমরা যদি এক্সাম্পল দিই ভাবে, পেঁয়াজের ক্ষেত্রে যেটা হচ্ছে যখন আমাদের ক্রাইসিস মোমেন্টে পেঁয়াজ আমদানিটা বন্ধ করে দিচ্ছে, পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিচ্ছে ইন্ডিয়া, কিন্তু যখন কৃষকরা ন্যায্য দাম পাওয়ার জন্য বাজারে যখন পেঁয়াজ ছাড়বে তখন আবার কি করছে, তারা এক্সপোর্টটা ওপেন করে দিচ্ছে। তা আলটিমেটলি কি হবে, কৃষকরা এতে ক্ষতিগ্রস্ত হবে, কৃষকরা ন্যায্য দাম পাবে না, এবং এর ফলে যেটা হবে কৃষকরা আস্তে আস্তে পেঁয়াজ চাষ থেকে সরে আসবে। পেঁয়াজ চাষ থেকে সরে আসলে আলটিমেটলি এক সময় আমাদের পুরোপুরি পেঁয়াজের উপর ডিপেন্ডেন্ট হয়ে যেতে হবে। যেমন চীন কি বলে চিনির যে কারখানাগুলো ছিল, চিনি শিল্প আমাদের কিন্তু ধ্বংসের পথে। কেন চিনি শিল্প ধ্বংসের পথে? আমাদের দেশের যারা চিনি তৈরি করতো বা আখের যারা ই করতো সেখান থেকে তো চিনি করতো, তারা এখন সেগুলো করছে না। এটা অন্যতম কারণ হচ্ছে আমরা তার থেকে কম খরচে ইন্ডিয়া থেকে চিনি ইম্পোর্ট করতে পারছি, কিন্তু এর ফলে যেটা হচ্ছে আমাদের চিনি শিল্পটা ধ্বংস হয়ে গেছে। এটা কিন্তু এক ধরনের ক্ষতি। হ্যাঁ, আমরা একটা বেনিফিট পাচ্ছি বাট এট দ্য সেম টাইম আমাদের কিন্তু একটা ক্ষতি হচ্ছে। সো ওই জিনিসগুলো আমাদের দেখতে হবে, এবং যদি আমরা সেগুলোকে ব্যালেন্স করতে পারি তাহলে সেটা আমাদের জন্য বেশি ভালো। তাহলে এইগুলো হচ্ছে গ্লোবালাইজেশনের কিছু নেগেটিভ সাইড। এবার আসেন ইন্টারন্যাশনাল বিজনেস। তার মানে যখনই আমরা গ্লোবালাইজেশনে যাচ্ছি তার মানে ইন্টারন্যাশনাল বিজনেসে কি করছি, ইন্টারন্যাশনাল বিজনেসটাকে আমরা এক্সেলারেট করছি। গ্লোবালাইজেশনের ফলে কি হচ্ছে, ইন্টারন্যাশনাল বিজনেসটা বাড়ছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে ইন্টারন্যাশনাল বিজনেস যদি বাড়ে তাহলে ইন্টারন্যাশনাল বিজনেস সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। অল কমার্শিয়াল ট্রানজাকশনস ইনক্লুডিং সেলস, ইনভেস্টমেন্টস এন্ড ট্রান্সপোর্টেশন দ্যাট টেক প্লেস বিটুইন টু অর মোর কান্ট্রিজ। সব ধরনের আপনার মানে ইন্টারন্যাশনাল যে ট্রানজাকশন, সেটা সেল হতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে, আপনি পারচেজ হতে পারে, যখনই দুইটা অথবা দুইটার বেশি কান্ট্রির মধ্যে আপনি করবেন তখনই সেটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস হয়ে যাবে। এখানে একটা মডেল দেখতে পাচ্ছেন? জি স্যার। ইন্টারন্যাশনাল বিজনেসের অপারেটিং এন্ড ইনফ্লুয়েন্স, অপারেশনস এন্ড ইনফ্লুয়েন্সেস। এখানে পুরো ইন্টারন্যাশনাল বিজনেসের একটা সামারি দেওয়া আছে, দেখেন দ্যাট ইউর কম্পিউটার ক্যান ডু। আপনার কম্পিউটার যেটা করতে পারছে তার থেকে আপনি কম খরচে আপনি আপনার প্রোডাক্ট এবং সার্ভিসটা আপনি প্রোভাইড করবেন কাস্টমারদের কাছে, যেটা কিনা আপনার কম্পিউটারটা পাচ্ছেন। এটাকে বলা হচ্ছে কি, কস্ট লিডারশিপ স্ট্র্যাটেজি। যেমন ধরেন আমাদের টেলিকমিউনিকেশন সেক্টরে যদি ডিফারেন্সিয়েশনে যাব, আমরা কিন্তু সবার জন্য করছি না। সবার জন্য করব? সবার জন্য না, পার্টিকুলার একটা গ্রুপকে টার্গেট করে করব। যেমন ধরেন গাড়ির ক্ষেত্রে কি আছে, এই যে মার্সিডিজ ব্র্যান্ডের যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো কি সবার জন্য আসলে টার্গেট করে করা হয়েছে? মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িগুলো তো একটু ডিফারেন্ট, তাই না? অন্যান্য গাড়ির ইয়ে থেকে ডিফারেন্ট, কিন্তু এটা টার্গেট করা একটা পার্টিকুলার গ্রুপকে স্যার। হ্যাঁ, পার্টিকুলার একটা গোষ্ঠীকে টার্গেট করে কিন্তু এটা করা হয়েছে যে এটা তারাই কিনতে পারবে, সবাই কিনতে পারবে। কথা বোঝা গেছে? আমরা যদি এটাকে আরো ন্যারো করি, ফোকাসড ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজিকে আরো ন্যারো করি, তাহলে এটা দেখতে পাবো আমরা এইভাবে। আমরা যে ধরেন টেইলরের কাছে যাই না, টেইলরের কাছে জামা কাপড় বানানোর জন্য, সে কিন্তু প্রত্যেকটা জামা কাপড় ইন্ডিভিজুয়ালি মাপ নিয়ে করে, একদম পুরাটাই হচ্ছে কি। সো এখানে আমরা বলছি যে রিজনস দ্যাট ফার্মস এনগেজ ইন ইন্টারন্যাশনাল বিজনেস, কেন ইন্টারন্যাশনাল বিজনেসে ইনভলভ হয়, ইন্টারন্যাশনাল ফার্মগুলো কেন ইন্টারন্যাশনাল বিজনেসে ইনভলভ হয়, এটা অন্যতম কারণ হচ্ছে একটা এক্সপান্ডিং সেলস। যেমন ধরেন বাংলাদেশের আরএফএল অথবা প্রাণ,
তারা কি করছে, বাংলাদেশের মার্কেট তো তারা মোটামুটি একচিটিয়া দখল করে নিছে, প্লাস্টিকের মার্কেটে বলেন বা বিভিন্ন ইয়েতে। এখন তারা কি করছে, ভারতের মার্কেটে তারা এক্সপান্ড করার চেষ্টা করছে, তাই না? ভারতের মার্কেট তারা এক্সপান্ড করার চেষ্টা করছে, অর্থাৎ বাংলাদেশের মার্কেট মোটামুটি তারা এখানে আছে, পাশাপাশি তাদের সেলটাকে বাড়ানোর জন্য কি করছে, ভারতের মার্কেটে তারা সেটাই করার চেষ্টা করছে। ভারতে তারা প্রাণারফেল একটা ফ্যাক্টরি করছে, ওইখানে অফিস করছে একটা। তাহলে এক্সপ্যান্ডিং সেলস বাড়ানোর জন্য ইন্টারন্যাশনাল বিজনেসের দরকার আছে। অ্যাকোয়ারিং রিসোর্স কালেক্ট করার জন্য, যেমন ধরেন বাংলাদেশে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, আমরা বলি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি রেমিটেন্স নিয়ে আসে, কিন্তু এটাও ঠিক যে গার্মেন্টস রেমিটেন্সের যে সুতাটা আমরা তৈরি করি, এই সুতা তৈরির যে তুলাটা কিন্তু আমরা ইম্পোর্ট করি, এবং অনেক সময় আমরা কাপড়টা কিন্তু ইম্পোর্ট করে নিয়ে আসি, ঠিক আছে? ম্যাক্সিমাম সময়ে তুলা এবং কাপড়টা আমাদের ইম্পোর্ট করা হয়। তাহলে এই যে রিসোর্স অ্যাকোয়ার করার জন্য আমাদের ইন্টারন্যাশনাল বিজনেসের প্রয়োজন হয়, বুঝতে পারছি? রিসোর্স অ্যাকোয়ার করার জন্য কি করতে হচ্ছে, আমাদের ইন্টারন্যাশনাল বিজনেস করতে হচ্ছে। আচ্ছা, আমাদের দেশে তো তেল মানে কি বলে, কোনো ধরনের তেলের খনি নাই, অল্প কয়েকটা আছে ছোট ছোট। তাহলে আমরা ম্যাক্সিমাম সময় কি তেল কি করি, ইম্পোর্ট করি, তাই না? সব ধরনের তেল কিন্তু তেল ইম্পোর্ট করি, এটা যদি আমরা ইন্টারন্যাশনাল বিজনেসে না যাই তাহলে তেল ইম্পোর্ট করতে পারতাম না স্যার। তাহলে তেল ইম্পোর্ট করতে না পারলে তো আমাদের সবকিছু বন্ধ যেত, গাড়ি টাড়ি চলা, তেলে যেগুলো চলে, ফুয়েলে যেগুলো চলে, সব বন্ধ যেত। তাহলে এক্সপ্যান্ডিং সেলস এক্সপান্ড করার জন্য, অ্যাকোয়ারিং রিসোর্স অ্যাকোয়ার করার জন্য, ইম্পোর্ট করার জন্য আমরা বিজনেস করি। আর হচ্ছে কি মিনিমাইজিং রিস্ক মিনিমাইজ করার জন্য, যেটা আগে বলেছি, রিস্ক মিনিমাইজ করার জন্য আমরা ইন্টারন্যাশনাল বিজনেসে ঢুকতে পারি। এন্ট্রি মোড, যেটা আগে বলেছি, এক্সপোর্টিং এর মাধ্যমে আমরা ঢুকতে পারি, টার্নকি প্রজেক্টের মাধ্যমে ঢুকতে পারি, লাইসেন্সিং এর মাধ্যমে পারি, ফ্র্যাঞ্চাইজিং, জয়েন্ট ভেঞ্চার, হোললি ওন সাবসিডিয়ারি, এগুলো যে কোনোটার মাধ্যমে আমি ইন্টারন্যাশনাল বিজনেসে ঢুকতে পারি। স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, এখন ইন্টারন্যাশনাল বিজনেসে ঢোকার পরে অনেক সময় যদি দেখেন যে লোকাল কম্পিটিটরদের সাথে আপনি কি বলে কম্পিট করে পারছেন না, বা তাদের সাথে বিজনেস করতে গেলে, মানে ফাইট করতে গেলে দেখা যাবে যে অনেক লস হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আপনি শুরুতে একটা অফার দিতে পারেন। কিরকম অফার? যে আমরা একটা অ্যালায়েন্স করতে পারি, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, অর্থাৎ আমরা নিজেদের মধ্যে কম্পিট করবো না। মানে কম্পিটিশন যদি এরকম হয়, কম্পিটিশন নিয়ে একটা গল্প বলি আগে, হ্যাঁ, তাহলে আমরা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সটা ভালো বুঝতে পারবো। ধরেন আমাদের দেশে যে হকার্স মার্কেট, সবার আগে ধরেন এই যে বা ফুটপাতে, সেই মার্কেটটা কিন্তু সবার আগে গুলিস্তানে ছিল, এখন আস্তে আস্তে সেখান থেকে অনেক জায়গায় ছড়ায় গেছে। ফুটপাতের যে মার্কেট, সেটা ছিল কোথায়? গুলিস্তান একটা পপুলার একটা জায়গা, এটা গুলিস্তান একটা হলের নাম অনুযায়ী গুলিস্তান হয়েছিল। বাংলাদেশের একটা অন্যতম একটা এন্ট্রি পোর্ট ছিল আপনার সদরঘাট থেকে মানুষ এসে গুলিস্তানে করতো, এবং গুলিস্তানে একমাত্র সিনেমা হল ছিল শুরুর দিকে, মানুষজন সিনেমা দেখার জন্য ওই গুলিস্তান হলেই যেত। ওটা একটা স্পট ছিল, এটার আশেপাশে ওই মানুষজন দোকানপাট নিয়ে বসতো ফুটপাতে, যেটা। এখন ধরেন দুইজন দোকানদার জামা বিক্রি করছেন, একজন ক্লায়েন্ট গেল জামা কেনার জন্য, ধরেন একটা শার্ট কেনার জন্য গেল, তো একজন বলছে যে 500 টাকায় এই শার্টটা দিবে, বললাম আর কি, ফর এক্সাম্পল 500 টাকায় দিবে। তো পাশের জন সেটা দেখছে, দেখে বলছে, দেখেন স্যার, এই একই শার্ট আমার কাছে আছে, আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে 400 টাকায় দিব। দেখেন এটা কি হচ্ছে, কম্পিটিশনের কারণে এটা হচ্ছে। তো প্রথমজন যে সেলার, প্রথমজন চিন্তা করছে যে আমার কাছ থেকে, সে আমার ক্লায়েন্টকে সে নিয়ে যাচ্ছে 100 টাকা কম বলে, আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে এটা দিব 300 টাকায়। তখন ওই লোক আবার চিন্তা করতেছে যে আমি আরো কম দামে দিব। তো এইভাবে যদি কম্পিটিশন করে, 200 টাকা 100 টাকা বলে যে আমার কাছে নেন, কোনো টাকা লাগবে না, এমনি নিয়ে যান, তাহলে আলটিমেটলি কি হবে? এই ধরনের ব্যবসা করতে গেলে দুইজনই কি হবে? লুজার হবে। তখন তারা যদি চিন্তা করে যে না, আমরা নিজেদের মধ্যে কম্পিট করব না, আমরা অ্যালায়েন্স করব। যেমন বর্তমানে আমরা এটাকে বলি সিন্ডিকেট। তেলের ক্ষেত্রে সিন্ডিকেট, চালের ব্যবসায়ীরা সিন্ডিকেট করছে, বাজারের ব্যবসায়ীরা সিন্ডিকেট করছে, এখন আমরা বলি রিক্সাওয়ালারাও সিন্ডিকেট করে। হ্যাঁ, এখান থেকে এখানে 20 টাকার নিচে কেউ যাবে না, তাই না? সিএনজি সিন্ডিকেট করে, আমরা বলছি এখন সবাই এরকম কি করছে, সিন্ডিকেট করছে। এটা এক ধরনের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। তার মানে আমরা নিজেদের মধ্যে কি করব না, কম্পিট করব না, আমরা কাস্টমারদেরকে জিম্মি করে
মার্কেট রেট যেভাবে আমরা বলবো সেভাবে, নিজেরা আমরা কি করবো না, কম্পিট করে কমাবো না। এটি হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। তো স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এটা এখন গভর্নমেন্টের যদি ইন্টারভেনশন থাকে, গভর্নমেন্ট যদি ইন্টারফেয়ার করে, তাহলে সেই ক্ষেত্রে আপনার তারা রুলস রেগুলেশন মানতে বাধ্য, সেই ক্ষেত্রে দাম কমায় আনতে বাধ্য। যেমন বাংলাদেশের মোবাইলের উপর যখন গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স করার চেষ্টা করলো, ইন্টারভেন করার চেষ্টা করলো, তখনই কি করলো, আপনার কল রেটগুলো অনেক কমে আসলো। তাহলে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সটা এখন আপনারা বুঝতে পারবেন যে কোঅপারেটিভ এগ্রিমেন্টস বিটুইন পটেনশিয়াল অর অ্যাকচুয়াল কম্পিটিটর, যারা আপনার কম্পিটিটর হবে তাদের সাথে এক ধরনের এগ্রিমেন্ট করা। কি ধরনের এগ্রিমেন্ট করা? সহযোগিতা এগ্রিমেন্ট করা, কোঅপারেটিভ। আমরা নিজেরা কম্পিট করবো না। অ্যাডভান্টেজগুলো কি? ফেসিলিটেড এন্ট্রি ইনটু মার্কেট, সহজে আপনি মার্কেটে এন্ট্রি করতে পারবেন। শেয়ার ফিক্সড কস্টগুলো শেয়ার করতে পারবেন। ফিক্সড কস্ট যেটা আছে সেই ফিক্সড কস্টগুলো কি হবে? শেয়ারড হয়ে যাবে। Then bring together skills and assets that neither company has or can develop. দুটা মিলে যদি আপনার স্কিল এবং অ্যাসেট গুলো যদি আপনি মার্জ করেন, তাহলে একজনের পক্ষে যেটা করা সম্ভব হতো না, দুজনের পক্ষে সেটা সম্ভব হচ্ছে। এস্টাবলিশ ইন্ডাস্ট্রি টেকনোলজি স্ট্যান্ডার্ডস। অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কি আছে? কম্পিটিটরস গেট লো কস্ট রুট টু টেকনোলজি অ্যান্ড মার্কেটস। ডিসঅ্যাডভান্টেজ মধ্যে হচ্ছে যে কম্পিটিটর সে খুব সহজেই ইন্ডাস্ট্রিতে বা মার্কেটে ঢুকতে পারবে কম খরচে, এবং সহজে টেকনোলজিটা সে পেয়ে যেতে পারে। এই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তাহলে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সটা কি বোঝা গেছে? জি স্যার। এবার আসেন স্টেজেস অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। আমরা যে ইন্টারন্যাশনাল বিজনেস করব, ইন্টারন্যাশনাল বিজনেসের কিছু স্টেজ আছে। ডোমেস্টিক দিয়ে আমরা শুরু করি। ডোমেস্টিক বিজনেস থেকে যখনই আমরা মানে নিজের দেশ থেকে বের হয়ে অন্য যে কোনো দেশের সাথে বিজনেস করা শুরু করি, তখনই সেটা হয়ে যায় ইন্টারন্যাশনাল বিজনেস। ইন্টারন্যাশনাল বিজনেস একাধিক, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট করলে এটা ইন্টারন্যাশনাল বিজনেস হয়ে গেল। ইন্টারন্যাশনাল বিজনেসকে যখন আমরা এটাকে আরো এক্সপান্ড করতে পারি, যখন মাল্টিন্যাশনাল অর্থাৎ দুইয়ের অধিক দেশের সাথে যখন আমরা বিজনেস করা শুরু করি, দুইয়ের অধিক দেশের সাথে যখন বিজনেস করি, তখন সেটা হয়ে যায় কি? মাল্টিন্যাশনাল। আর যখন আপনি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করার চেষ্টা করেন, পুরো যেখানেই আপনি যে কোনো দেশের সাথেই আপনি আপনার প্রোডাক্টটা সেল করার জন্যই করতে পারেন বা বিজনেস করার চেষ্টা করেন, তখন সেটা হয়ে যাবে কি? গ্লোবাল বিজনেস। তাহলে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, স্টেজেস অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। আপনি বিজনেসের ডেভেলপমেন্ট কি হচ্ছে? ডোমেস্টিক টু ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল টু মাল্টিন্যাশনাল, অ্যান্ড মাল্টিন্যাশনাল টু গ্লোবাল। আচ্ছা, যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিকে আমরা ইন্টারন্যাশনাল কোম্পানি বলতে পারি, যে কোনো গ্লোবাল কোম্পানিকে আমরা ইন্টারন্যাশনাল কোম্পানি বলতে পারি, কারণ ইন্টারন্যাশনাল হয়েই সে কি যাচ্ছে? মাল্টিন্যাশনাল হচ্ছে বা গ্লোবাল হচ্ছে। ক্লিয়ার? আমরা এটা একটু দেখি যে একটা মাল্টিন্যাশনাল কর্পোরেশন বলতে কি বোঝাচ্ছে। এ মাল্টিন্যাশনাল কর্পোরেশন is a term usually used to refer to any and all types of international companies that maintain operations in multiple countries. যে কোনো ইন্টারন্যাশনাল কোম্পানি যেটা কিনা মাল্টিপল কান্ট্রিতে অপারেট করছে, সেটাকে আমরা বলছি মাল্টিন্যাশনাল কর্পোরেশন। আচ্ছা, আরেকটা হচ্ছে কি? মাল্টি ডোমেস্টিক অর্গানাইজেশনটা কি? এটা এক ধরনের মাল্টিন্যাশনাল কর্পোরেশন, এটা এক ধরনের এমএনসি দ্যাট ডিসেন্ট্রালাইজ ম্যানেজমেন্টটা কি করছে? ডিসেন্ট্রালাইজ করে দিচ্ছে। তুমি যেই দেশে কাজ করছো সেই দেশের অনুযায়ী চালাও, সেন্ট্রাল থেকে আপনাকে করবে না, রুলস রেগুলেট করবে না। আচ্ছা, so decentralized management and other decisions to the local country which reflects the polycentric attitude, যেটা আমরা polycentric attitude, ethnocentric attitude, এটা আমরা দেখবো। আমরা তো এখনো চ্যাপ্টার 1 শুরু করি নাই। চ্যাপ্টার 1 শুরু করলে আমরা এগুলো দেখতে পাবো। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3 তে এগুলো আছে। A global organization, এটাও একটা মাল্টিন্যাশনাল কোম্পানি that centralize management and other decisions in the home country which reflects the ethnocentric attitude. গ্লোবাল অর্গানাইজেশনে দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশে তারা কাজ করবে, কিন্তু সেন্ট্রালি গ্লোবাল এটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। একটা নির্দিষ্ট দেশ থেকে, হেড কোয়ার্টার থেকে বা হেড অফিস থেকে বা মাদার বা প্যারেন্ট কান্ট্রি থেকে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। এ ট্রান্সন্যাশনাল হচ্ছে কি? or borderless organization which reflects the geocentric attitude is a multinational company that has eliminated artificial geographical barriers and uses best work practices and approaches from wherever. যে কোনো জায়গা থেকেই
তারা এই বেস্ট প্র্যাকটিসটা অ্যাপ্লাই করতে পারে, যেখানে জিওগ্রাফিক্যাল কোনো বর্ডার থাকবে না বা এটাকে এলিমিনেট করার তারা চেষ্টা করে। এটাকে বলা হচ্ছে ট্রান্সন্যাশনাল কোম্পানি। ট্রান্সন্যাশনাল কোম্পানি বা ট্রান্সন্যাশনাল অর্গানাইজেশন খুবই কম, পাওয়া খুবই টাফ। তবে ট্রান্সন্যাশনাল কোম্পানি কাছাকাছি আসছে নেসলে, ঠিক আছে, নেসলেটা অনেকটাই ট্রান্সন্যাশনাল অর্গানাইজেশনের কাছাকাছি আছে বলা যায়। Now the question is to identify the key challenge. আপনাদের কাছে এখন কোশ্চেন হচ্ছে, এই যে এত কিছু বললাম, এই যে গ্লোবাল চ্যালেঞ্জের কথা বললাম, বাংলাদেশের চ্যালেঞ্জের কথা বললাম, ওয়ার্ক প্লেসের চ্যালেঞ্জের কথা বললাম, এখন আপনারা বলেন তাহলে আসল চ্যালেঞ্জটা আসলে কোথায় এত এত চ্যালেঞ্জের মাঝে? What is the main challenge? Managing human behavior. Human behavior. আমরা যাই বলছি, যত কিছু বলছি, এটার পিছনে মূল হচ্ছে হিউম্যান বিহেভিয়ার। ম্যানেজিং হিউম্যান বিহেভিয়ার has become the key challenge not only to compete but to survive. সব কিছুর পিছনে হচ্ছে আমাদের হিউম্যান বিহেভিয়ার। আমরা যদি আমাদের হিউম্যান বিহেভিয়ারটাকে ম্যানেজ করতে পারি, আমাদের ডিমান্ড থেকে শুরু করে সব কিছু, আমাদের চাওয়া পাওয়া, আমাদের এটার উপর ডিপেন্ড করবে আমাদের বিজনেস, হ্যাঁ, আমাদের ওয়ার্ক প্লেস, সব কিছুই। সো এটাকে ম্যানেজ করাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই মানুষকে চ্যালেঞ্জ করা বা হিউম্যান রিসোর্সকে চ্যালেঞ্জ করা, এটা করবে কে? হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আর যেহেতু আমরা ইন্টারন্যাশনাল বিজনেসে চলে যাচ্ছি, ইন্টারন্যাশনাল বিজনেসের জন্য আমাদের ইন্টারন্যাশনাল স্কিলের লোক লাগবে। তো ইন্টারন্যাশনাল স্কিলের লোকের জন্য দেখা যায় যে আমাদের বিভিন্ন দেশ থেকে লোক নিতে হতে পারে। সেই ক্ষেত্রে শুধু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট দিয়ে আমাদের কাজ হবে না, আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট লাগবে। আর যখন আমরা ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইউজ করব, আলটিমেটলি আমরা এই হিউম্যান রিসোর্সকে, ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্সকে কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, এবার আমি কিছু কোশ্চেন করব, আপনারা ট্রু ফলস বলবেন, ইয়েস অর নো, ঠিক আছে? আমি কিছু কোশ্চেন করছি, আপনারা ইয়েস অর নো বলবেন, ট্রু অথবা ফলস বলবেন। হ্যাপি ওয়ার্কার্স আর প্রোডাক্টিভ ওয়ার্কার্স? ট্রু। True. Yes, true. True. All individuals are most productive when their boss is friendly, trustworthy and approachable. ট্রু। True. True, True. sir. Interviews are effective selection devices for job applicants who would be high performing employees from those who would be low performers. True. But এটা কি স্যার অলওয়েজ ট্রু হবে? না, জি। পরে আপনাদের আনসার অলওয়েজ পরে ট্রু হবে না। আমি Sir, পরে false. করব। ইন্টারভিউ ওকে। ফলস স্যার। selection device for job applicants who would be high performing employees from those who would be low performers. আচ্ছা, false বলছেন, ফাইন। Effective selection. Everyone wants a challenging job. ফলস। True. Not False. true. Not everyone wants a challenging job. False. আচ্ছা, you have to scare people a little to get them to do their job. You have to Sometimes scare true, people স্যার a ট্রু little ফলস দুটোই। to get They them shall- to do their job. আচ্ছা, মাঝে মধ্যে ভয় দেখাতে হয় না কাজ আদায় করে নেওয়ার জন্য, False. জি স্যার। হ্যাঁ? Sir, it's a wrong approach. Wrong approach, sir. রং অ্যাপ্রোচ। Yes, sir. রং অ্যাপ্রোচ হলো কিছু কিছু কান্ট্রির জন্য, কিছু কিছু অর্গানাইজেশনের জন্য খুবই উপযুক্ত অ্যাপ্রোচ। এভরিওয়ান ইজ Garments এর জন্য এটা আমাদের দেশের জন্য। এভরিওয়ান ইজ মোটিভেটেড বাই মানি। আমাদের দেশের ফলস। False. Not true. False. কে বলে False. false? কে বলে ফলস? সবাই কি টাকা দ্বারা মোটিভেটেড হয়? মানি ইজ ডেফিনেটলি Sir, মোটিভেটেড, জি, নো sir. ডাউট অ্যাবাউট But দ্যাট। not everyone is motivated by সবাই, money. তারপরে সবাই মানি দ্বারা শর্ট মোটিভেটেড। টার্ম চিন্তা করলে মানি দ্বারা মোটিভেটেড হয়, কিন্তু হ্যাঁ, যদি লং money টার্ম দ্বারা চিন্তা যদি- করি তাহলে মানুষ না, আমি একটু বলি, মানি দ্বারা যদি মোটিভেটেড হইতো তাহলে আমি কিন্তু ব্যাংকে ছিলাম, ভালো পজিশনে ছিলাম, আমি এখান থেকে এই পজিশনে মানে এখানে আসতাম না যদি আমি মানি দ্বারা মোটিভেটেড হতাম। আমি স্যার টাকা দ্বারা মোটিভেটেড হই না। টাকা দিলে সবকিছু ব্যাংকের করব না। চাকরি ছেড়ে যখন আমি টিচিং প্রফেশনে আসছি তখন আমার বেতন অর্ধেক কমে গেছে। চিন্তা করে দেখেন, ফার্স্ট ক্লাস জব বাট আমার বেতন অর্ধেক কম আমি যখন ব্যাংকে ছিলাম। তাহলে Yeah, sir. সবাই হচ্ছে মানি দ্বারা বুঝতেই মোটিভেটেড পেরেছি, হয় না, বলো। বাট মানি হচ্ছে ডেফিনেটলি একটা গ্রেট মোটিভেটর, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কোলগেট। Most- হ্যাঁ হ্যাঁ, লাল টানলেও হবে, লাল টানলেও হবে। most people are much more concerned with the size of their লাল Scared. যে কোনো একটা আনো ভাইয়া, কিছু হবে না, অসুবিধা নেই, যে কোনো একটা আনো। স্যার কুইজ নিতেছেন। ওকে। than with others.
Most people are much more concerned with the size of their own salaries than with others. Yes or মানে false, It's true or hard to false? say. Most people are more আমরা চিন্তা করি আমি কত বেতন পেলাম, তাই তো? অন্যরা কি পেলো না পেলো তার থেকে নিজে কি পেলাম সেটা দেখার চেষ্টা করেন আগে। কিন্তু কোনো কারণে যদি কম পান তখন আবার কম্পেয়ার করবেন, তাহলে আমি কেন কম পাইলাম। কম্পেয়ার শুরু হয়ে যায়। জি স্যার, কিন্তু বেশি পালে কিন্তু আর কম্পেয়ারের দিকে যাবেন না। আমি পাইছি ঠিক আছে, ওকে। আচ্ছা, the most effective work groups are devoid of conflict. The most effective work groups are devoid of conflict. False, false. যে সব False. ভালো Conflict. সেটাই, যারা কোনো কনফ্লিক্টের মধ্যে নাই। False. Sir, false. কারণ conflict তো আসবেই, আবার সেটা resolve করবে। False. আচ্ছা, group free organizations are the best performer. Sir, false. স্যার ফলস, গ্রুপে স্যার বেশি কাজ করে। তাহলে গ্রুপ থাকা দরকার আছে, তাই তো? জি স্যার। আর এটা কি যে ইন গ্রুপ পার্ট গ্রুপ যেটা ওইটা বোঝাচ্ছে, বা হচ্ছে ইউনিয়নাইজেশন ওইটা বোঝাচ্ছে? Sir, group performance তো ভালো, best. না, এখানে দেখেন আপনি যেটা বলছেন সেটা হচ্ছে টিম পারফরম্যান্স। হ্যাঁ স্যার, এটা ফলস হবে। আর এখানে যে গ্রুপের কথা বলা হচ্ছে এটা হচ্ছে ধরেন লেবার ইউনিয়ন আছে না, লেবার ইউনিয়নাইজেশন। তাহলে স্যার ফলস। এই ধরনের এটা যদি গ্রুপ ফ্রি অর্গানাইজেশন আর দ্য বেস্ট পারফর্মার। এখন এরকম যদি গ্রুপিং যদি বেশি হয়, লেবার ইউনিয়নের মধ্যে একটা গ্রুপ, এদের মধ্যে একটা গ্রুপ, এই যে গ্রুপ আমাদের দেশে ধরেন উকিলদের মধ্যে বিএনপি পন্থী আছে, আওয়ামী লীগ পন্থী আছে, ডাক্তারদের মধ্যে বিএনপি পন্থী, আওয়ামী লীগ পন্থী, টিচারদের মধ্যে বিএনপি পন্থী, আওয়ামী লীগ পন্থী। এই যে গ্রুপ, এত গ্রুপ, এতে কি আমাদের দেশ ভালো পারফর্ম করছে এই কারণে? স্যার লেবারের পজিশন হইলে স্যার গ্রুপ করা হয় ভালো স্যার। আচ্ছা, লেবারের কথাটা আসতেছে আমি, কিন্তু এইটাও তো এক ধরনের গ্রুপ, তাই না? গ্রুপিং হচ্ছে, এই গ্রুপিংটা ভালো না, এই গ্রুপিংটা খারাপ। আর লেবার ইউনিয়ন যেটা বলছি, লেবার ইউনিয়নটা হচ্ছে অ্যাকসেপ্টেবল। এটা আপনার কি বলে, স্যার লেবার ইউনিয়ন তো খুব সম্ভবত কনস্টিটিউশনেই দেওয়া আছে যে লেবার ইউনিয়ন গঠন করতে পারবে। হ্যাঁ, সেখানে বলা আছে এটা পারমিটেড, এটা করা যাবে, তবে সেটা দেখতে হবে হ্যাঁ আপনার যে লেবার ইউনিয়নটা আছে তারা তাদের যে রুলস রেগুলেশন স্বচ্ছতা এটা মেনে চলছে কিনা। আমাদের দেশে যারা লেবার ইউনিয়ন করে তাদের যারা নেতা তারা দেখবেন যে কোটি কোটি টাকার মালিক। কি হবে তাহলে সেই লেবার ইউনিয়নটা আমি কেন রাখবো? লেবার ইউনিয়নটা কেন করা হয়? লেবারদের বেনিফিটের জন্য। লেবারদের বেনিফিট হচ্ছে না, হচ্ছে কাদের বেনিফিট? নেতাদের বেনিফিট হচ্ছে। আর এটা ইউনিয়ন নেতাদের, এটা সুযোগ নিচ্ছে আপনার ম্যানেজাররা বা কোম্পানির মালিক, এটা সুযোগ নিচ্ছে। আচ্ছা, যাই হোক, malpractice generates out of functional autonomy of the organization. Malpractice generates out of functional autonomy of the organization. True or false? True or false? ট্রু। malpractice এর মাধ্যমে আপনি ফাংশনাল অটোনমি, আউট অফ ফাংশনাল অটোনমি, ধরেন আপনি নরমাল যে রুলে আপনার জমি রেজিস্ট্রি করার কথা, কিন্তু আপনি সেভাবে করছেন না। আপনার হচ্ছে যে 20% উৎকোচ দিতে হবে, স্পিড মানি দিতে হবে, এবং এটা যদি আপনি এই প্র্যাকটিসটা যদি চালু করে দেন সব জায়গায়, তাহলে আপনার জেনারেল ফাংশনটা কি কাজ করবে? না স্যার। তো আমাদের দেশে তো সেটাই চলছে। আপনি ভূমি অফিসে যান, আপনি ট্যাক্স অফিসে যান, আপনি ভ্যাটিএতে যান, কত কিছু যে শুনছি। ভ্যাট অফিসে আপনার ওই যে ইম্পোর্ট এক্সপোর্টে 1 কোটি টাকার একটা মামলা করছে। 1 কোটি টাকা যেটা মামলা করছে কাগজপত্র সব ঠিক আছে, সামান্য বোধহয় একটা ভুল ছিল, সেটার জন্য একটা মামলা করছে 1 কোটি টাকা। 1 কোটি টাকার মামলা করছে, এখন অফিসে গেছে এটার জন্য করার জন্য, ভ্যাট অফিসে ওই কর্মকর্তা বলছে যে 10 লাখ টাকা নিয়ে আসবেন আগে, তারপর আমার সাথে কথা বলবেন, তার আগে কোনো কথা নেই।
10 লাখ টাকা নিয়ে আসলে আমি আপনার মামলা 10 লাখ টাকা করে দিব, আপনি গভর্নমেন্টকে 10 লাখ টাকা দিবেন, আমাকে 10 লাখ টাকা দিবেন, 80 লাখ টাকা আপনার মামলা। আর যদি সেটা না করেন তাহলে আমাকে স্যার ফার্দার আসবেন। এই হচ্ছে অবস্থা। স্যার গতকাল একটা মজার জিনিস দেখলাম। ট্যাক্সের ক্ষেত্রে ক্যালকুলেট করে ট্যাক্সে মানে এখন এখন ঘুষ দাবি করে ক্যালকুলেট হিসাব করে। তা আপনি কত পার্সেন্ট ধরেন আপনার ট্যাক্স ধার্য করছে, সে ফর এক্সাম্পল 50 লাখ টাকা ধার্য করছে, তো ক্যালকুলেট টিপা দেখবে যে 10% কত আসে, 20% কত আসে। 10% ধরেন 5 লাখ টাকা আসলো, 20% 10 লাখ টাকা আসলো। তো বললো যে ঠিক আছে আমি আপনাকে ট্যাক্স মামলা আপনাকে কমায় দিচ্ছি, 50 লাখ টাকা জায়গায় 5 লাখ করে দিচ্ছি, আপনি আমাকে 10 লাখ টাকা দিবেন, আপনার 15 লাখ টাকার মধ্যে আপনার হয়ে যাচ্ছে 35 লাখ টাকা মাপ। তাহলে গভর্নমেন্ট পাচ্ছে কত? 5 লাখ। আপনি পাচ্ছেন, গভর্নমেন্ট পাচ্ছে 5 লাখ, 10 লাখ, আর সে চিন্তা করলো আমার তো 35 লাখ টাকা মাপ হইলো। সবাই উইনিং সিচুয়েশন, তাই তো? কিন্তু ক্ষতিটা হলো কার? গভর্নমেন্ট। আরেকটা মজার কথা বলি, আমি তো ফাইট করছি, আমি 2 বছর ধরে ফাইট করছি আমার একটা ট্যাক্সের মামলার জন্য, এবং আলটিমেটলি আমি জিতেছি আলহামদুলিল্লাহ, কারণ আমার সবকিছু ঠিক আছে। আমার কথা হচ্ছে আমি 1 টাকা ঘুষ দিব না। আমি আমার লয়ারকে বলছি আমি গভর্নমেন্টের ট্রেজারিতে দিব, কিন্তু আমি 1 টাকা ঘুষ দিব না। এবং আলটিমেটলি আমি ফাইট করে আমি বলছি আমি দরকার হাইকোর্টে যাবো, আমি সুপ্রিম কোর্টে যাবো। এখন মানুষজন তো যেতে চায় না এসব কাজে, না এত ঝামেলায় যেতে চায়। আর মানুষজনের মধ্যে অনেকের মধ্যে প্রবলেম আছে, তারা চিন্তা করে যে আমি অ্যাকুরেটলি করতে গেলে কিছু তো ল্যাকিং বের হয়ে আসবে, তার থেকে মামলা নিষ্পত্তি করে ফেলে সেটাই। আমি বলছি যে আমি করবো, আমি জানি আমার সবকিছু ফেয়ার আছে, সবকিছু ঠিক আছে। এবং আলটিমেটলি আলহামদুলিল্লাহ আমি আপিলে কাজ হয় নাই, ট্রাইব্যুনালে গিয়েছি। ট্রাইব্যুনালে সেখানে জয়েন্ট কমিশনার ছিল, ট্যাক্সের রিটায়ার্ড কমিশনার ছিল। সে বলছে যে সে কি ট্যাক্স ফাঁকি দিয়েছে, বলছে যে না। তারপরে আমার একটা লোন ছিল 8 লাখ টাকার, লোনটা আমার ব্যাংকের ট্রানজাকশনের মাধ্যমে দেখাইছি, উনি সেটা দেখতে চাইছে, কোন ব্যাংক থেকে গিয়েছে সেটা দেখাইছি, আমার ব্যাংকে আসে সেটা দেখাইছি। তো তখন উনি বলছে যে এটা তো ট্রানজাকশন যেটা ঠিক আছে, তাহলে এটা কি কেন আপনার ইনকাম হিসেবে ট্যাক্স ধরেছি, তাহলে এটা তো ট্যাক্সে মানে এসএসের উপরে ইনজাস্টিস হচ্ছে, আমরা তো ইনজাস্টিস করতে পারি না। তখন জয়েন্ট ট্যাক্স কমিশনে সেটা মেনে নিতে বাধ্য হয়েছে। কারণ আসলে তো তারা তাদের কথা মতো তারা আসলে অনেক কিছু করতে পারে, তাদের সেই রাইট আছে, একটা সিগনেচার দিয়ে দিল, একটা আদেশ দিয়ে দিল, করতে পারে। কিন্তু এটা ভোগান্তি, মানুষের ভোগান্তি, এবং এই শত শত টাকার মালিক হচ্ছে, কোটি কোটি টাকার মালিক হচ্ছে, তো এইভাবেই হচ্ছে। এটা হচ্ছে মেল প্র্যাকটিস, আমি যেটা বলতে চাচ্ছিলাম এইটা হচ্ছে মেল প্র্যাকটিস, এবং এই মেল প্র্যাকটিসের কারণে নর্মাল যে ফাংশনাল অটোনমি ছিল সেটা নষ্ট হয়ে যায়, এবং তখন মেল প্র্যাকটিসের মাধ্যমে সবকিছু চলে, অন্য ওয়েতে চলে। যেমন আপনি সহজভাবে আপনি পাচ্ছেন না, কি বলে, পাসপোর্ট পাচ্ছেন না। আপনি পাসপোর্ট পাইতে গেলে আপনার 3 মাস 6 মাস লাগতেছে, কিন্তু আপনি মেল প্র্যাকটিস অর্থাৎ দালাল ধরেন, আপনি 1 সপ্তাহের মধ্যে 15 দিনের মধ্যে আপনি পাসপোর্ট পেয়ে যাচ্ছেন। তাহলে এটা তো নর্মাল যে আপনার জেনারেল যে ফাংশনটা ছিল, অর্গানাইজেশনের যে ফাংশনটা ছিল সেটাকে ভায়োলেট করছে, এটা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, অপোজিং ফোর্স ইন এনি অর্গানাইজেশন ইজ অ্যান অবস্টাকল টু ডেভেলপমেন্ট। অপোজিং ফোর্স অর্থাৎ বিরোধী দল থাকা মানে হচ্ছে অর্গানাইজেশনের ক্ষতি, কি বলেন? এই জন্য বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে হবে। স্যার ফলস এটা ফলস, এটা ফলস স্যার। এটা ফলস হলে তো এই যে আমাদের দেশে বিরোধী দলের উপর এই যে নিপীড়ন চলছে কেন? কারণ স্যার আমরা গুড পলিটিক্যাল প্র্যাকটিস করি না, পলিটিক্স প্র্যাকটিস করি না স্যার। আমরা এখানেও মেল প্র্যাকটিস করছি, তাই তো? জি স্যার। ঠিক আছে, আপনারা আবার এগুলো রেকর্ড করেন না, দেখেন। What conclusion you may draw from the statement as mentioned earlier? এই যে এতগুলো বললাম, আপনারা একটা কনক্লুশন বলেন। এই যে স্টেটমেন্ট গুলো বললাম, একটা কনক্লুশন বলেন স্টেটমেন্টের উপরে। Many of the views you hold concerning human behavior, এই যতগুলো বললাম সবগুলি হচ্ছে কি হিউম্যান বিহেভিয়ার নিয়ে না? জি স্যার। হিউম্যান বিহেভিয়ার নিয়ে, রাইট? সবগুলো হিউম্যান বিহেভিয়ার নিয়ে করেছি। জি স্যার। তাহলে হিউম্যান বিহেভিয়ারটাকে যদি আমরা ম্যানেজ করতে পারি, আমরা এগুলো সব ম্যানেজ করতে পারবো। So many of the views is hold concerning human behavior are based on intuition rather than fact. আমরা এগুলো যেগুলো আনসার করেছি, ট্রু বলেছি, ফলস বলেছি, এটা আমি আমার যে মানে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, আমার যে বিবেক, আমার যে চিন্তা ধারণা, এটার উপর ভিত্তি করে কি করেছি আমরা
ট্রু ফলস বলছি, আমরা কিন্তু ফ্যাক্টটাকে অ্যানালাইসিস করিনি। আমরা কি ফ্যাক্টটাকে অ্যানালাইসিস করেছি, সিচুয়েশনকে না অ্যানালাইসিস স্যার, করেছি? নো। আলটিমেটলি এটা হচ্ছে হিউম্যান বিহেভিয়ার উপর বেস করে আমরা করেছি। সো ইন অর্ডার টু আইডেন্টিফাই দ্য কারেক্ট আনসার to questions pertaining to various dimensions of behavior, one has to study the behavior of individuals and determinants of their behavior. Here emerge the need for human resource management to control the behavior of the employees and to manage all the human activities of the organization. এই আমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রয়োজনীয়তা কি জন্য আসছে, এবং যেহেতু আমরা গ্লোবালাইজেশনের ফলে ইন্টারন্যাশনাল বিজনেস করছি এবং ইন্টারন্যাশনাল বিজনেসের কারণে আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এবার আসেন আমরা আমাদের চ্যাপ্টার 1 শুরু করি। স্যার এই ক্লাসটার 6 মিনিটের মতো, মানে এই মিটিংটা 6 মিনিটের মতো বাকি আছে স্যার। এটা আমরা ক্যান্সেল করে দিয়ে নতুন একটা ঢুকে যাই, তারপর চ্যাপ্টার শুরু করেন। ঠিক আছে, ঠিক আছে, ওকে 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 ওকে। Introduction to International Human Resource Management. How the world is changing. Importance of globalization. International Human Resource Management as a key factor in the success of international business. An overview of domestic HRM and discussion on what is different in IHRM. So আমরা মোটামুটি এগুলো আলোচনা করেছি না, হাউ ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং, গ্লোবালাইজেশন, তাই না? এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং এইচআরএম নিয়েও আমরা আলোচনা করেছি, তাই না? লাস্ট ক্লাসগুলোতে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। কত তিনটা ক্লাসে? জি স্যার, জি স্যার। জি স্যার। জি স্যার। Questions to consider. What are the key elements of best practice in HRM? আমাদের আগে জানতে হবে যে আসলে বেস্ট প্র্যাকটিস, HRM এর বেস্ট প্র্যাকটিসটা কি এবং সেখানে এলিমেন্টস গুলো কি। Can the best practice be applied on a global level? আমার ন্যাশনাল লেভেলে যে বেস্ট প্র্যাকটিস, সেটা কি আমি চাইলে গ্লোবাল লেভেলে অ্যাপ্লাই করতে পারবো? বলেন তো, আপনার দেশে যে ফলো করছেন একই প্র্যাকটিস আপনি চাইলে কি ইন্ডিয়াতে ফলো করতে না স্যার, পারবেন? পারবো না স্যার। একই প্র্যাকটিস কি আপনি চাইলে সৌদি আরবে ফলো করতে পারবেন? No. পারবেন না। আপনার দেশে সেটা বেস্ট হলো, ওই দেশে সেটা বেস্ট নাও হতে পারে। To what extent are the principles of managing people universal? To what extent culture specific? Intercultural or international? What is the difference? Our focus will be international. ঠিক আছে, আমাদের ফোকাসটা কোথায় থাকবে? ইন্টারন্যাশনালে থাকবে। ইন্টারন্যাশনাল। সিয়ার, এই স্লাইডটা পয়েন্ট তো সিয়ার। মোটিভেশন এন্ড পার্সপেক্টিভ, ঠিক আছে। Shared by administrative heritage. আমাদের যে পরিবর্তনগুলো দেখেন, ইন্টার ওয়ার পিরিয়ড অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ কি বলে চলাকালীন অবস্থায় কি ছিল, এবং ইমিডিয়েট পোস্ট ওয়ার পিরিয়ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে কি অবস্থা হয়েছে, এবং মিড 1960s টু লেট 1970s সেই সময়কালের মধ্যে কি ধরনের পরিবর্তনগুলো আসছে আপনারা একটু পড়েন তো, পড়েন। এসিআর পড়েন আপনি লাউডলি। National market differences, transport or communication barriers, rising protectionism, then internationalize through rationally differentiated and responsive strategies, European MNC expansion,
Then হলো immediate post-war period, post-war reconstruction, transfer of new technologies, leverage, management skills, internationalized through transfer of technological and managerial innovations, American MNC expansion, and mid 1960s to late 1970s, falling trade barriers, homogeneous markets, improved transport communications, internationalized by capturing global scale advantages and global competitive gains, Japanese MNC expansion. আচ্ছা, তাহলে এখান থেকে কি বুঝতে পারলেন যে আমাদের ইন্টার ওয়ার পিরিয়ডে কি ধরনের ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে, এগুলো ইন্টারন্যাশনাল বিজনেসের জন্য বলছি, কি ধরনের পরিবর্তন আসছে, ইন্টারন্যাশনালি কি ধরনের পরিবর্তন আসছে, ঠিক আছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে কি ধরনের পরিবর্তন আসছে, টেকনোলজিতে কি ধরনের পরিবর্তন আসছে, কমিউনিকেশনে কি ধরনের পরিবর্তন আসছে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আসছে, দুইটা যুদ্ধ চলাকালীন সময়ে কি ধরনের ছিল, তৃতীয় বিশ্বযুদ্ধের পরে কি অবস্থা হয়েছে, এবং 60-70 সালের দিকে কি অবস্থা হয়েছে। বোঝা গেছে ব্যাপারগুলো, পরিবর্তনগুলো বুঝতে পারছেন? জি স্যার। গুড। জি স্যার। জি স্যার। না, এটা পড়েন, এটা পড়েন। এটা পড়েন, এটা পড়েন। An evolving management mentality, international perspective, domestic companies with foreign attachments. Number 2, opportunistic approach to FDI. Number 3, portfolio approach to management of foreign operations. And number 2 হলো multinational perspective. So এখানে যে পার্সপেক্টিভ গুলো দেওয়া আছে, ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ, মাল্টিন্যাশনাল পার্সপেক্টিভ, গ্লোবাল পার্সপেক্টিভ অ্যান্ড ট্রান্সন্যাশনাল পার্সপেক্টিভ। সেখানে মাল্টিন্যাশনাল পার্সপেক্টিভের ভিতরে ছিল যে ইনক্রিজড রিয়েলাইজেশন অফ ইম্পর্টেন্স অফ ইন্টারন্যাশনাল মার্কেটস, দেন ম্যানেজ ওভারসিজ operations as a federation of independent companies. And global perspective ভিতরে ছিল তিনটা, সেখানে ফার্স্ট ওয়ান ছিল যে growing concern about international competition and in finances of multinational response. Inefficiencies of multinational response. Then drive for cost competitiveness through product standardization and organizational centralization. আচ্ছা, আমি এটা একটু And বলি। number 3 ছিল জি, আমরা যে কিছু আগে দেখেছিলাম যে ইন্টারন্যাশনাল বিজনেস, তারপরে মাল্টিন্যাশনাল বিজনেস, ট্রান্সন্যাশনাল, গ্লোবাল দেখেছিলাম না কিছু আগে? এর আগের যে ইয়েটা করেছিলাম সেখানে আলোচনা করেছিলাম না আমরা। ওই ক্ষেত্রে আমরা বলছি যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই প্রত্যেকটা ক্ষেত্রে পারসেপশন কি হচ্ছে, পার্সপেক্টিভ কি হচ্ছে, মেন্টালিটি কি হচ্ছে, কি ধরনের, কোনটার জন্য কি ধরনের মেন্টালিটি ম্যানেজাররা ফলো করছে, সেটার কথা বলছি। এই চারটা যদি আপনারা বুঝেন, আমরা ওই রিলেটেড স্ট্র্যাটেজিগুলো আমরা বুঝতে পারবো। কথা কি বোঝা গেছে? পার্সপেক্টিভ যদি বুঝি, আমরা স্ট্র্যাটেজিগুলো বুঝতে পারবো। এই জন্য বলেছি যে এগুলো পরে, তারপরে আমরা পরবর্তী স্লাইডগুলো গেলে আরো ক্লিয়ার হবে, এক্সাম্পল সহ দিব। এই স্লাইডটা কি পড়া হয়েছে আপনাদের? আচ্ছা, ট্রান্সন্যাশনাল পার্সপেক্টিভটা পড়া হয়নি। হ্যাঁ, পড়েন। কোনো কিছু না বুঝলে বলেন, আমি বুঝিয়ে দিব। পড়েন, স্লাইড। ট্রান্সন্যাশনাল পার্সপেক্টিভের ভিতরে ছিল যে need to respond to host country pressures and global competitive demand simultaneously. And 2 ছিল যে management challenge to coordinate responsive national unit in a globally efficient system. আচ্ছা, আমরা এই রিলেটেড যে স্ট্র্যাটেজিগুলো আছে, বৈশিষ্ট্যগুলো যদি আছে, এগুলো আমরা যদি দেখি তাহলে আমাদের কাছে জিনিসগুলো ক্লিয়ার হবে অটোমেটিক। পড়েন। সিআর আপনার যদি কষ্ট হয় তাহলে আরেকজন পড়তে পারেন চাইলে। না স্যার, সমস্যা নেই। Strategies of international, multinational, global and
transnational organizations, international company, transport its business outside home country, ease of its operations স্যার is আমি a replication of the company's okay আমি এই দুটো পড়ে দিচ্ছি company's domestic experience is structured geographically and involves subsidiary general managers. Companies offering multiple products often find it challenging to remain organized. For example, need to have a common information systems for accounting, financial and management controls and marketing. Most evolve to become multinational companies. আচ্ছা, তাহলে এখানে Sir, ইন্টারন্যাশনাল next. কোম্পানি কথা বলছি, মাল্টিন্যাশনাল কোম্পানির কথা বলছি, তাই তো? জি স্যার। যে আরেকজন পয়েন্ট তাহলে Multinational company. Okay. So strategies of international, multinational, global, and transnational organizations. Multinational company grows and defines its business on a worldwide basis, but continues to allocate its resources among national or regional areas to maximize the total. আচ্ছা, তাহলে মাল্টিন্যাশনাল কোম্পানিটা বোঝা গেল। এগুলো আমরা জি, আগে স্যার। আলোচনা করছি। জি স্যার। জি স্যার। Global organizations treat the entire world as though it were one large country. Maybe the entire company or one or more of these product lines may operate with a mixture of two or more organizational structures simultaneously. তাহলে গ্লোবাল অর্গানাইজেশন বলা হচ্ছে কি, ট্রিট দ্য এন্টায়ার ওয়ার্ল্ড as though it were one large country. A large country. The entire As though company or one or more of its product lines may operate with a mixture of two or more organizational structures simultaneously. তার মানে আপনি গ্লোবাল অর্গানাইজেশন যখন যাচ্ছেন, সারা পৃথিবীতে আপনি যে ধরনের প্রোডাক্ট দেবেন এটা সেম। কোনটার জন্য আমেরিকার জন্য এক ধরনের প্রোডাক্ট তৈরি করবেন, বাংলাদেশের জন্য এক ধরনের নো, সব জায়গাতে সেম হবে। কথা কি বোঝা গেছে? জি স্যার। Yes, sir. নেক্সট, Transnational organization use specialized facilities to permit local responsiveness, more complex coordination mechanism to provide global integration. গ্লোবাল ইন্ডিভিজুয়াল যেটা বলছি, ট্রান্সন্যাশনাল অর্গানাইজেশন খুবই কম আছে, নাই বললেই চলে। তো এটা দুটোই কি করে, লোকাল রেসপন্সিবিলিটিও মানে লোকাল যে রেসপন্সিভনেসটা আছে সেটাকেও তারা প্রায়োরিটি দেয়, এট দ্য সেম টাইম গ্লোবাল যে ইন্টিগ্রেশন সেটাকেও তারা কি করে, প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করে। পড়েন, এটা পড়েন। জি। এখানে কি আছে, গ্লোবাল এফিসিয়েন্সি এন্ড লোকাল রেসপন্সিভনেস অফ ডিফারেন্ট টাইপস অফ ফার্মস। So the vertical line represents global efficiency from low to high, and the horizontal line represents local responsiveness low to high. তার মানে এটা হচ্ছে গ্লোবালি আপনি কতটুকু এফিশিয়েন্ট, আর এটা হচ্ছে লোকালি আপনি কতটুকু রেসপন্স করছেন, লোকাল ওয়াইজ রেসপন্সিভনেস। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি ইন্টারন্যাশনাল যদি দেখি, শুধু ইন্টারন্যাশনাল যে অংশটা আছে এটা হচ্ছে লোকাল রেসপন্সিভনেসটা হচ্ছে লো, এট দ্য সেম টাইম গ্লোবাল এফিসিয়েন্সিও হচ্ছে লো। আবার যদি আমরা গ্লোবালটা দেখি তখন আমরা দেখতে পাচ্ছি লোকাল রেসপন্সিভনেসটা হচ্ছে লো বাট গ্লোবাল এফিসিয়েন্সি ইজ হাই। আমরা যদি মাল্টিন্যাশনালটা দেখি তখন আমরা দেখতে পাচ্ছি যে লোকাল রেসপন্সিভনেস ইজ হাই বাট গ্লোবাল এফিসিয়েন্সি ইজ লো। বাট আমরা যখন ট্রান্সন্যাশনালটা দেখব তখন আমরা দেখতে পাচ্ছি যে গ্লোবাল এফিসিয়েন্সি ইজ অলসো হাই, at the same time local responsiveness is also high. সো প্রত্যেকটা কোম্পানি চায় ট্রান্সন্যাশনাল দিক হওয়ার জন্য চেষ্টা করে, এইটা অ্যাচিভ করার চেষ্টা করে, এই সেগমেন্টটাকে অ্যাচিভ করার চেষ্টা করে। আপনি গ্লোবালে থাকলেও এটা অ্যাচিভ করার চেষ্টা করবেন, আপনি মাল্টিন্যাশনাল থাকলেও এটা অ্যাচিভ করার চেষ্টা করবেন ট্রান্সন্যাশনাল, কারণ এটা হচ্ছে কি গ্লোবালি এফিশিয়েন্ট, পাশাপাশি লোকালি আপনি কি করছেন, রেসপন্সিবিলিটিটাও কি হাই হচ্ছে। আচ্ছা, এখানে চেঞ্জিং রেসপন্সিবিলিটি একই জিনিস আছে, গ্লোবাল কোঅর্ডিনেশন ইন্টিগ্রেশন, ন্যাশনাল ডিফারেন্সেস রেসপন্সিবনেস একই জিনিস, লো টু হাই, এখানে ওই ট্রান্সন্যাশনাল কথাই বলা আছে। এখানে একটা এক্সাম্পল আছে, এটা হচ্ছে গাড়ির এক্সাম্পল, তিনটা
এই টয়োটা হচ্ছে জাপানি কোম্পানি, জেনারেল মোটরস হচ্ছে আপনার আমেরিকান কোম্পানি, ফিয়াট এটা হচ্ছে আপনার ইটালির কোম্পানি, তাই না? ইটালি না গাড়ি? ইটালি। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে কিন্তু Yes, sir. আপনার কি বলে অটোমোবাইল কোম্পানি, ঠিক আছে? তো এইগুলো দেখেন প্রত্যেকই অ্যারো চিহ্নটা কোন দিকে দেওয়া, অ্যারো চিহ্নটা কোন দিকে দেওয়া, ট্রান্সন্যাশনালের দিকে দেওয়া, মানে ট্রান্সন্যাশনাল হতে চায়। কথা কি বোঝা গেছে? আবার দেখেন এখানে অ্যারো চিহ্নটা কোন দিকে দেওয়া, লো টু হাই, তার মানে কি ইফেক্টিভনেসটা বাড়াতে চায়। এখানে অ্যারো চিহ্নটা কোন দিকে দেওয়া, হাই লোকাল রেসপন্সিবিলিটি, অর্থাৎ লোকাল রেসপন্সটা যাতে কি হয় পারে। কথা কি বোঝা গেছে? এবার আপনারা এগুলো পড়েন তো একটু, সাইডে যেগুলো লেখা আছে একটু পড়েন। Need for global coordination, integration, driven by scale and technology, reinforced by global competition, আর নিচে আছে driven by scope and markets, reinforced by governments, তারপর হচ্ছে need for national differentiation, responsiveness. তার মানে আপনি যদি গ্লোবালি এফিশিয়েন্ট হতে চান তাহলে কি লাগবে? নিড ফর গ্লোবাল কোঅর্ডিনেশন, ইন্টিগ্রেশন। কথা বোঝা গেছে? ড্রিভেন বাই স্কেল, ইকোনমি স্কেলটা অ্যাচিভ করতে হবে যদি আপনি গ্লোবালি এফিশিয়েন্ট হতে চান। ইকোনমি স্কেল অ্যাচিভ করতে হবে, ইকোনমি টেকনোলজি অ্যাচিভ করতে হবে, রিএনফোর্স বাই গ্লোবাল কম্পিটিশন, গ্লোবালি কম্পিট করতে হবে, তাহলে আপনি আপনার গ্লোবাল এফিসিয়েন্সিটা বাড়বে। যেটা টয়োটা পেরেছে। টয়োটা কি করছে? গ্লোবাল এফিসিয়েন্সি কিন্তু টয়োটা ভালো, তারা আপনার টেকনোলজিতে বলেন, আপনার কস্ট এফিসিয়েন্সিতে বলেন, এগুলোতে মোটামুটি ভালো, আর যার কারণে গ্লোবালি তারা কিন্তু ভালো পজিশনে আছে। জেনারেল মোটরসের কয়টা গাড়ি আপনি দেখবেন পৃথিবীব্যাপী আছে, কিন্তু টয়োটার গাড়ি আপনি পৃথিবীব্যাপী সব জায়গাতেই পাবেন। তাই গ্লোবালি এটা তারা ওই এফিসিয়েন্ট লেভেলটা অ্যাচিভ করতে পেরেছে। আচ্ছা, কিন্তু লোকাল রেসপন্সিবিলিটিটা ওইভাবে তারা অ্যাচিভ করতে পারেনি। আবার লোকাল রেসপন্সিবিলিটি যদি অ্যাচিভ করতে চান তাহলে কি করতে হবে? ড্রিভেন বাই স্কোপ অ্যান্ড মার্কেটস, আপনার যে স্কোপটা দেখতে হবে এবং মার্কেটটা কি চায়, মার্কেটের ডিমান্ডটা কি সেটা দেখতে হবে। রিইনফোর্স বাই গভর্নমেন্ট, গভর্নমেন্টের কোনো প্রেশার আছে কিনা, গভর্নমেন্টের কোনো কন্ডিশন আছে কিনা। আর নিড ফর ন্যাশনাল ডিফারেন্সেস, প্রত্যেকটা দেশের মানে আপনার কান্ট্রি টু কান্ট্রি কি করে ভ্যারি করে, প্রত্যেকটা দেশের চাহিদা ডিফারেন্ট হতে পারে, এবং রেসপন্সিবিলিটি সেই অনুযায়ী আপনাকে কি করতে হবে, কাজ করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে টয়োটা আপনার গ্লোবাল পজিশনে আছে, জেনারেল মোটরস ইন্টারন্যাশনাল পজিশনে আছে, আর ফিয়াটটা আছে হচ্ছে মাল্টি ন্যাশনাল পজিশনে আছে। কিন্তু সবার টার্গেট হচ্ছে কি ট্রান্সন্যাশনাল যাওয়ার। কি ট্রেন্ডসটা পড়েন। 63,000 transnational companies account for more than half, 2/3 of world trade. The top 100 companies account for 14% of worldwide sales, 12% of assets, and 13% of employment. Physical location of value creation is very difficult to determine. Much of the force of globalization comes through mergers and acquisitions. তাহলে এখানে দেখেন পৃথিবীতে যে ট্রান্সন্যাশনাল কোম্পানিগুলো আছে তার মধ্যে বলা হচ্ছে যে পৃথিবীর যত বিজনেস হয় তার 3/2 তারাই করে, 3/2 তারাই করে। আবার কি বলছে যে দ্য টপ 100 কোম্পানিজ, পৃথিবীতে আপনি যদি র্যাঙ্ক করেন কোম্পানির দিক থেকে, প্রথম 100টা কোম্পানি তারা কি করছে, 14% অফ ওয়ার্ল্ড ওয়াইড সেলস, যত সেল হয় মানে বিশ্বে 14% সেল তারাই করে। 12% যত অ্যাসেট আছে 12% অ্যাসেট তাদের কাছে আছে, আর যত এমপ্লয়মেন্ট হচ্ছে 13% এমপ্লয়মেন্ট তারা দিচ্ছে 100টা কোম্পানি। চিন্তা করে দেখেন, ফিজিক্যাল লোকেশন অফ ভ্যালু ক্রিয়েশন ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিটারমাইন, মানে ট্রান্সন্যাশনাল কোম্পানিগুলোর ক্ষেত্রে ফিজিক্যাল লোকেশন আইডেন্টিফাই করা কঠিন। আপনাকে যদি বলা হয় নেসলে হেডকোয়ার্টার কোথায়, নেসলের প্যারেন্ট কান্ট্রি কোনটা, আপনি সহজে আইডেন্টিফাই করতে পারবেন না। নেসলে বাংলাদেশ আছে, নেসলে ইন্ডিয়া আছে, নেসলে পাকিস্তান আছে, নেসলে সুইজারল্যান্ড আছে, নেসলে বিভিন্ন ইয়েতে আছে। নেসলে হেড মানে প্যারেন্ট কান্ট্রি কোনটা এটা আইডেন্টিফাই করে তখন কঠিন হয়ে যায়। ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন দ্য নেচার অফ ওয়ার্ক। এখানে কি আছে, আউটসোর্সিং অফ লো লেবার কান্ট্রিজ, ওই যেটা আমরা বিভিন্ন দেশ এখন করছে, বাংলাদেশে ভিয়েতনামে তারা কি করছে, তাদের বিভিন্ন ফ্যাক্টরিগুলো শিফট করছে। কেন? কস্ট কমানোর জন্য। ঠিক আছে, কস্টটা কি করার জন্য, কমানোর জন্য। আউটসোর্সিং অফ লো লেবার কান্ট্রিজ, ফার্স্ট ম্যানুফ্যাকচারিং, দেন প্রসেসিং সার্ভিসেস, নাও হোয়াইট কলার ওয়ার্ক। যারা কিনা
মানে হোয়াইট কালার ওয়ার্ক বা আমরা হোয়াইট কালার বলি, হোয়াইট কালার এন্ড ব্লু কালার। তো সার্ভিস বেসড যারা করছে তারা কিন্তু আর এই আপনার লেবার বেসড কাজগুলো করছে না, করতে চায় না। আর বড় বড় পৃথিবীর যে ডেভেলপ কান্ট্রিগুলো আছে তারা এই ম্যানুফ্যাকচারিং বেসড কাজ করতে চায় না, অর্থাৎ তারা সবাই এখন হোয়াইট কালার হয়ে গেছে, তারা সার্ভিস বেসড থাকতে চায়, তারা ওই কায়িক পরিশ্রমটা করতে চায় না। এই স্লাইডটা পড়েন। International business and HR. Importance of global human resource management কে সেন্টার করে চারটা আছে, সেটা হচ্ছে foreign human resources, international mergers and acquisitions, global competition and market access opportunities. মানে ইন্টারন্যাশনাল বিজনেস করতে গেলে আমাদের তো ইন্টারন্যাশনাল এইচআর এর প্রয়োজন আছে, কিন্তু এখানে ফাংশনগুলো কি? ফাংশনগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল মার্জার এন্ড অ্যাকুইজিশন। দেখবেন যে মাইক্রোসফট কোনটাকে কিনে নিচ্ছে কদিন আগে? গুগলকে না কোনটাকে জানি কিনে নিল? হ্যাঁ, মাইক্রোসফট কোনটাকে কিনে নিল? মাইক্রোসফট কোনটাকে কিনে নিল কিছুদিন আগে? ঠিক, মাইক্রোসফট কোন কোম্পানিকে কিনে নিল কিছুদিন আগে? আচ্ছা যাই হোক, এখন পৃথিবীতে বড় বড় মার্জার হচ্ছে, তাই না? নোকিয়া কেন? মার্জ করছে। সনি এরিকসন, সনি একটা কোম্পানি, এরিকসন একটা কোম্পানি, সনি এরিকসন মিলে সনি এরিকসন হয়ে গেছে, তাই না? মার্জ করছে, বড় বড় কোম্পানিগুলো মার্জ করছে, একটা কোম্পানি আরেকটা কোম্পানি কিনে নিচ্ছে, অ্যাকুইজিশন। তাহলে এগুলোর ফলে আমাদের ইন্টারন্যাশনাল বিজনেস বাড়ছে এবং এট দ্য সেম টাইম আমাদের সেখানে এইচআর এর গুরুত্ব বাড়ছে। গ্লোবাল কম্পিটিশন, মার্কেট অ্যাক্সেস অপরচুনিটি বাড়ছে। ফরেন হিউম্যান রিসোর্স, আমরা বিভিন্ন দেশ থেকে আমরা হিউম্যান রিসোর্স কালেক্ট করতে পারছি, হ্যাঁ, যেটাকে আমরা বলছি যে প্যারেন্ট কান্ট্রি ন্যাশনাল, হোস্ট কান্ট্রি ন্যাশনাল, থার্ড কান্ট্রি ন্যাশনাল। এগুলোর কারণে কি বাড়ছে? ইম্পর্টেন্স অফ গ্লোবাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এটার কারণে গ্লোবাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের গুরুত্ব বাড়ছে। কথা বোঝা গেছে? আমরা যে ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট করছি, এটার গুরুত্ব বাড়ছে কেন? কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল মার্জার অ্যাকুইজিশন, গ্লোবাল কম্পিটিশন, মার্কেট অ্যাক্সেস অপরচুনিটি অ্যান্ড ফরেন হিউম্যান রিসোর্স, এগুলোর কারণে ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের গুরুত্ব বাড়ছে। আচ্ছা, এখানে ইন্টারন্যাশনাল বিজনেস টার্মিনোলজি, এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল এইচআর রিলেটেড কিছু এটাকে সংক্ষেপে বলি পিসিএন, অর্থাৎ প্যারেন্ট কান্ট্রি ন্যাশনাল, এইচসিএন হোস্ট কান্ট্রি ন্যাশনাল, টিসিএন থার্ড কান্ট্রি ন্যাশনাল, আর হচ্ছে এক্সপেক্টেড। প্যারেন্ট কান্ট্রি ন্যাশনাল কে বলেন তো দেখি? যেখানে হচ্ছে যেখান থেকে বিজনেসটা শুরু হয়, মানে মূল অর্গানাইজেশনটা যেখানে। আচ্ছা ধরেন কিছুদিন আগে জেনারেল মোটরসের কথা বলছি, তাই তো? তাহলে জেনারেল মোটরসের ধরেন এখানে একটা কারখানা খোলা হলো এবং আমেরিকান লোকজন এসে এখানে বাংলাদেশে কাজ করতে থাকলো। তাহলে এই যে আমেরিকানরা যখন এখানে এসে কাজ করবে তখন তাদেরকে বলা হবে প্যারেন্ট কান্ট্রি ন্যাশনাল, পিসিএন। আর যখন বাংলাদেশিরা এখানে কাজ করবে, বাংলাদেশে তো ফ্যাক্টরিটা ওপেন করা হচ্ছে, বাংলাদেশিরা যখন কাজ করবে তাদেরকে বলা হবে তখন এটা হোস্ট কান্ট্রি ন্যাশনালস। আর যখন ধরেন এখানে ইন্ডিয়ানরা এসে কাজ করবে, পাকিস্তানিরা এসে কাজ করবে, শ্রীলঙ্কানরা এসে কাজ করবে, তখন তাদেরকে বলা হবে থার্ড কান্ট্রি ন্যাশনাল। কথা কি বোঝা গেছে? থার্ড কান্ট্রি ন্যাশনালস। যেমন ধরেন টয়োটা, জাপানের যে টয়োটা কোম্পানি, আমরা শুনতেছি যে টয়োটা বাংলাদেশে টয়োটার ফ্যাক্টরি হবে, শুনেছেন আপনারা এটা? জি স্যার, শুনেছি। টাটার তো ফ্যাক্টরি হওয়ার কথা ছিল, তো বেশ কিছু কারণে টাটার ফ্যাক্টরিটা হয় নাই। এখন আমরা শুনতে পাচ্ছি যে জাপান টয়োটার ফ্যাক্টরিটা বাংলাদেশে ওপেন করবে। সেক্ষেত্রে যদি টয়োটার ফ্যাক্টরি এখানে ওপেন করে তাহলে জাপানিজ লোকজন যখন কাজ করবে তাদেরকে বলা হবে প্যারেন্ট কান্ট্রি ন্যাশনাল, বাংলাদেশের লোকজন যখন কাজ করবে তখন তাদেরকে বলা হবে, আর এছাড়া অন্য যে কোনো দেশ থেকে যখন লোক কাজ করবে তাদেরকে বলা হবে থার্ড কান্ট্রি ন্যাশনাল। আর এক্সপেক্টেড কি? এক্সপেক্টেড হচ্ছে তারাই যখন এক দেশ থেকে আরেক দেশে যাবে, আরেক দেশে গিয়ে যখন কাজ করবে। যেমন জাপান থেকে যে লোকটা বাংলাদেশে আসতেছে সে কিন্তু এক্সপেক্টেড, আবার ইন্ডিয়া থেকে যে লোকটা বাংলাদেশে আসতেছে সেও কিন্তু এক্সপেক্টেড। আবার বাংলাদেশ থেকে কেউ যদি যায় জাপানে অথবা ইন্ডিয়ায় অথবা অন্য কোনো দেশে, ঠিক আছে, কাজ নিয়ে, অ্যাসাইনমেন্ট নিয়ে, তখন তাকেও কিন্তু বলা হবে এক্সপেক্টেড। অর্থাৎ যে নিজের দেশ ছেড়ে অন্য দেশে কাজ নিয়ে যায়, অ্যাসাইনমেন্ট নিয়ে যায়, তখন তাকে বলা হয় এক্সপেক্টেড। কথা কি বোঝা গেছে?
expatriates. তাহলে স্যার এটা প্যারেন্ট কান্ট্রি হতে পারে, হোস্ট কান্ট্রি হতে পারে, থার্ড কান্ট্রি হতে পারে। না, হোস্ট কান্ট্রিটা আমরা শুনেন, হোস্ট কান্ট্রি হলে তো সে আর এক্সপেক্টেড হলো না, হোস্ট কান্ট্রি হলে তো নিজের দেশেই থাকলো। সে নিজের দেশে থাকছে, সে এক্সপেক্টেড হচ্ছে না। যখন সে তার নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে অ্যাসাইনমেন্ট নিয়ে যাবে কাজ করে, তখনই সে এক্সপেক্টেড হবে। ওকে স্যার, জি স্যার। এখানে কি আছে? ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স ইন্টারন্যাশনাল এইচআরএম। ইন্টারন্যাশনাল এইচআরএম কে কোন কোন ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে থাকে? কালচার, ডেফিনেটলি। এডুকেশন, মানুষের শিক্ষা বাড়ার সাথে সাথে ইন্টারন্যাশনাল এইচআরএম এর ইম্পর্টেন্সটা বাড়ছে। তারপরে কি আপনারা জানেন কিনা জানি না, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কিন্তু এখন একটা প্রফেশনাল একটা হ্যাঁ, এই প্রফেশনটাকে কিন্তু আলাদা করে দেখা হচ্ছে। আগে যেমন এটাকে আলাদা করে গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু এটাকে এখন মানে এইচআর ম্যানেজারকে আলাদা প্রফেশন হিসেবে ট্রিট করা হচ্ছে। ইকোনমিক সিস্টেমস, পলিটিক্যাল অ্যান্ড লিগাল সিস্টেমস, এই যে ফ্যাক্টরগুলো, এই ফ্যাক্টরগুলোর কারণে গ্লোবাল এইচআরএমটা কি করছে? ইনফ্লুয়েন্স হচ্ছে। এই যে এখানে যে স্লাইডটা দেখতে পাচ্ছেন, এটা আমরা আলোচনা করব পরবর্তী কি বলে চ্যাপ্টারে। পরবর্তী চ্যাপ্টারে রিলেটেড আমাদের আলোচনা এমনি আছে। তারপর এখানে আমি বলছি যে এখানে যখন ফরেন অ্যাসাইনমেন্টে যায় কখনো কেউ শুরুর দিকে, প্রথম দিকে তার কাছে এক্সাইটেড লাগে, নতুন দেশে গেছে, নতুন কালচার, নতুন কিছু, খুব ভালো লাগে, নতুন নতুন সুন্দর সুন্দর স্পট গুলো দেখতে পায়। প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ তার খুব ভালো লাগে, কারণ সবকিছু নতুন নতুন, খাবার দাবার থেকে শুরু করে নতুন কালচার, অনেক সুন্দর সুন্দর জায়গা। মানে এই টাইমটাকে বলা হচ্ছে হানিমুন পিরিয়ড। হ্যাঁ, মানে বিয়ের পরে প্রথম 1-2 বছর যেমন খুব ভালো লাগে, তারপর থেকে যখন আপনার ডিক্লাইন করা শুরু হয়, কালচারাল শক, সেটাকে বলা হয় কালচারাল শক। কি করলাম, বিয়ে করে তো পস্তাচ্ছি, বিয়েটা না করলে ভালো হতো, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই এক্সপেক্টেড দেখে তো এরকম ঘটনা ঘটে। প্রথম 15 দিনের পরে তাদের কাছে তখন খারাপ লাগা শুরু হয়, হোপ সিকনেস বেড়ে যায়, আত্মীয় স্বজনের কথা মনে পড়ে, ফ্যামিলির কথা মনে পড়ে। এখন তখন মনে হয় যে এখানকার খাবার, এখানকার কালচার কোনো কিছু তারা ভালো লাগতে থাকে না, যে দেশে ফিরে যায়। ওই যে শখ, এই শখটাকে বলা হয় কালচারাল শক। এই শখের কারণে অনেকে অ্যাসাইনমেন্ট আর কমপ্লিট করতে পারে না, এখানে তার সমাপ্তি ঘটে। আর যারা এটাকে রিকভারি যারা করতে পারে, তখন তারা কি করতে পারে? অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পারে। রিকভারি করার পরে একটা অ্যাডজাস্টমেন্ট লেভেলে আসলে তারা সাকসেসফুলি তাদের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পারে। তো এটাকে এই জন্য এভাবে ট্রিট করা হয়, হানিমুন, রিকভারি, অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, দেখবেন মানে কাউন্সিলর লাইফে কিন্তু এই স্টেজগুলো কাজ করে। কালচারাল শকের পরে আবার রিকভারি করার চেষ্টা করে। ঠিক আছে, সন্তান হলে দেখবে যে তারা আলটিমেটলি তখন অ্যাডজাস্ট করার চেষ্টা করে, এবং আলটিমেটলি সেটাই তারা তখন সহজভাবে নিয়ে নেয়। আচ্ছা, কম্পোজিশন অফ কালচারাল এনভায়রনমেন্ট অফ ইন্টারন্যাশনাল বিজনেস, এই স্লাইডটা পড়েন তো একজনে। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, ল্যাঙ্গুয়েজ পড়েন। ওকে, কম্পোজিশন অফ দ্য কালচারাল এনভায়রনমেন্ট অফ ইন্টারন্যাশনাল বিজনেস। প্রথমে আছে ল্যাঙ্গুয়েজ, সেটার মধ্যে আছে স্পোকেন, রিটেন ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, লিঙ্গুইস্টিক প্লুরালিজম, ল্যাঙ্গুয়েজ হায়ারার্কি, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজেস, মাস মিডিয়া। এরপরে আছে ল, ল এর মধ্যে আছে কমন ল, কোড ল, ফরেন ল, হোম কান্ট্রি ল, অ্যান্টি-ট্রাস্ট পলিসি, ইন্টারন্যাশনাল ল, রেগুলেশন। আর পলিটিক্সের মধ্যে আছে ন্যাশনালিজম, সভারেনিটি, ইম্পেরিয়ালিজম, পাওয়ার, ন্যাশনাল ইন্টারেস্ট, আইডিওলজিস, পলিটিক্যাল রিস্ক। আর এরপর রিলিজিয়নের মধ্যে আছে সেক্রেড অবজেক্টস, ফিলোসফিক্যাল সিস্টেমস, বিলিফস অ্যান্ড নর্মস। এরপরে আছে প্রেয়ার, ট্যাবুজ, হলিডেজ, রিচুয়ালস। আর টেকনোলজি অ্যান্ড ম্যাটেরিয়াল কালচারের মধ্যে আছে transportation, energy systems, tools and objects, communications, urbanization, science, invention. Our values and attitudes toward the মধ্যে আছে time, achievement, work, wealth, change, scientific method, risk taking. আর এডুকেশনের মধ্যে আছে formal education, vocational training, primary education, secondary education,
higher education, literacy level, human resources, planning. আর সোশ্যাল অর্গানাইজেশনের মধ্যে আছে কিনশিপ, social institutions, authority structures, interest groups, social mobility, social stratification, status systems. আচ্ছা, তাহলে এখান থেকে যেটা বুঝতে পারছি, আপনি যখন ইন্টারন্যাশনাল বিজনেস করবেন, ইন্টারন্যাশনাল বিজনেস করার জন্য যে দেশের সাথে বিজনেস করেন না কেন বা গ্লোবালি করেন, যেটি করতে চান, তাহলে সেই দেশগুলোর সেই দেশের কালচারাল এনভায়রনমেন্ট সম্পর্কে জানতে হবে। আর এই কালচারাল এনভায়রনমেন্ট জানার জন্য আপনার এই যে ফ্যাক্টরগুলো আছে, ল্যাঙ্গুয়েজ, ল, পলিটিক্স, টেকনোলজি, রিলিজিয়ন, ভ্যালুজ, এডুকেশন, সোশ্যাল অর্গানাইজেশন, এই জিনিসগুলো সম্পর্কে আপনাকে স্টাডি করতে হবে। আপনি যত ভালোভাবে এগুলোকে অ্যানালাইসিস করতে পারবেন, তত সুন্দরভাবে আপনি সেই দেশে ব্যবসা পরিচালনা করতে পারবেন। এটা পড়েন। Questions for HR professionals. Do we have a strategy for becoming an international? Such like the change here, sir. Do we have a strategy for becoming an international firm? What type of managers will we need to be successful? How can I find out about the way that HRM is conducted in other countries, laws, trade unions, labor market? What will be the impact of cultural norms on our HR policies? How will we choose whether to send expatriates or use local employees? How do we move people to different locations? How do we manage transfer of knowledge across borders? ফাইন, তাহলে এখানে কিছু কোশ্চেন করা হয়েছে এইচআর প্রফেশনালদেরকে, তাই তো? আচ্ছা, আমাদের কি সবাই প্রেজেন্ট আছে আজকে? Yes, Clear? sorry, Yes, sir. sir. সবাই কি জি, প্রেজেন্ট স্যার। আছে? জি স্যার। সবাই তো প্রেজেন্ট নাই, 24 জন দেখাচ্ছে এখানে, তার মানে 23 জন আছে প্রেজেন্ট। মুক্তাদির। কে কে নাই দেখেন তো, আমাকে একটু জানাবেন তাহলে। আমরা এই আমরা আর 9 মিনিট কন্টিনিউ করবো, এরপর ছেড়ে দিব আজকে। ওকে, ওকে স্যার। হ্যাঁ পড়েন, এটা পড়েন। International Human Resource Management. Boxall Eve, 1992, defined International Human Resource Management, or IHRM, as concerned with the human resource problems of multinational firms in foreign subsidiaries, such as expatriate management, or more broadly, with the unfolding HRM issues that are associated with the various stages of the internationalization process. Mark Mendenhall in 2000 sought to be more specific by outlining a number of criteria relevant to a definition of international human resource management. IHRM is concerned with HRM issues that cross national boundaries are conducted in locations other than the home country headquarters. আচ্ছা, তাহলে এখানে ইন্টারন্যাশনাল এইচআরএম সম্পর্কে কি বোঝাচ্ছে? আমরা কিন্তু এই যে আসলাম আমাদের মেইন ইয়েতে, ইন্টারন্যাশনাল এইচআরএম এর ইয়েতে আসলাম, যে ইন্টারন্যাশনাল এইচআরএম ইজ কনসার্ন উইথ এইচআরএম ইস্যুস, অর্থাৎ ডোমেস্টিক যে এইচআরএম ইস্যুগুলো আছে এটা নিয়েই আমরা কাজ করবো, বাট এটা আমরা শুধুমাত্র ন্যাশনাল বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ রাখবো না। এটাকে আমরা কি করব? এটাকে আমরা ক্রস বর্ডারে চলে যাব। হ্যাঁ, আর কন্ডাক্টেড ইন লোকেশনস আদার দ্যান দ্য হোম কান্ট্রি হেডকোয়ার্টার, শুধুমাত্র হোম কান্ট্রি হেডকোয়ার্টারের মধ্যে রাখবো না। এটা আমরা যখন ক্রস বর্ডারে চলে যাব তখন সেটা হয়ে যাবে ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তারপরে IHRM is concerned with the relationships between the HRM activities of organizations and the foreign environments in which the organizations operate. IHRM includes comparative HRM studies, for example, differences in how companies in Japan, Thailand, Austria, and Switzerland plan for upgrading of employee skills, and so on. তো এখানে আমরা বলছি যে আইএচআর 9টা থেকে 11টা তাই করি আমরা। বিকালে
স্যার স্যার বিকালের দিকে নেন স্যার, কালকে আমার অফিস কালকে 3টা পর্যন্ত স্যার। ভালো ভাই স্যার লাস্ট ক্লাসে বলছিল যে 9টা থেকে 11টা স্লটটা শুধুমাত্র এই মেকআপ ক্লাস হাবি যাবি এগুলোর জন্যই। স্যার 9টা থেকে 10:30টা বেটার হয়, কারণ 11টার সময় পরীক্ষা আছে, তো একটু আগে ছাড়লে করা হবে কিসের স্যার, পরীক্ষা? ভালো হয়। কিসের পরীক্ষা? স্যার ওই ক্লাস টেস্ট আছে স্যার